আমরা পাচ্ছি যেটা আমরা বুঝতে পারছি না, এরকম কিছু যদি থাকে। মানে কোন ইউনিভার্সিটির অ্যাকসেপ্টেন্স সিজিপি কিরকম হয়, আবার সিজিপি কিরকম হয়, এটা আমি কোথায় কিভাবে বুঝবো, কই খুঁজে পাবো? ওকে, আমি দেখাবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ। ওকে, আমরা ফেসবুক লাইভে চলে গেছি। আসসালামু আলাইকুম সকলকে, স্বাগতম এবং ধন্যবাদ জয়েন করার জন্য। ফেসবুক লাইভে যারা আছেন, যদি কোনো প্রবলেম হয় তাহলে একটু কমেন্ট করে জানাবেন, আমি কারেকশন করার চেষ্টা করব। আর আমরা আজকে মূল আলোচনায় চলে যাব। শুরুতেই একটু দুঃখ ওয়ালাইকুম প্রকাশ আসসালাম। করি, কালকের সেশনটা অনেক বেশি লম্বা হয়ে গেছিল, যেটা আসলে আমি অতটা খেয়াল করিনি। তবে খুবই ইম্পর্টেন্ট আলোচনা হয়েছিল। আমার কাছে মনে হয় এই যে সিরিজ সেমিনার গুলো আমরা করছি 7টা এপিসোডে, সবচেয়ে ভালো আলোচনা ছিল আজকে সকালের সেশন 2-তে। এবং খুবই ইম্পর্টেন্ট, যেটা আসলে হাতে কলমে দেখানো হয়েছে। যারা মিস করেছেন আমি আশা করব সেটা অবশ্যই ভিজিট করে আসবেন। ইট উইল হেল্প ইউ লট। আজকের সেশনে আমাদের টপিক হচ্ছে আমরা কিভাবে ফান্ডিং খুঁজে পাবো। তো এই ফান্ডিং একটা প্রবলেম খুঁজে পাওয়া, কারণ আমরা আমরা কি চাই, আমরা আমরা চাই আমরা চাই ওকে, আমরা চাই আমরা অ্যাপ্লাই করার আগেই অথবা কোনো প্রফেসরকে ইমেল করার আগেই আমরা যেন তার ফান্ডিং আছে কিনা, অথবা আমি তাকে ইমেল করলেই ফান্ডিং হয়ে যাবে কিনা, এই ধরনের একটা টেন্ডেন্সি আমাদের মধ্যে আসে। আমরা এটা জানতে চাই, এটা খুবই স্বাভাবিক, আমরা খুবই কিউরিয়াস, মানে জানতে পারলে খুবই ভালো। কিন্তু মোস্ট অফ দ্য কেসে এটা খুবই ডিফিকাল্ট এবং অনেক সময় এটা জানা যায় না। তো এই পেশেন্সটা আমাদের রাখতে হবে। আমি চেষ্টা করব যতটুকু সম্ভব একটু দেখানোর জন্য। তবে আমি কিভাবে ফান্ডিং সার্চ করতে হয় এটার উপরে খুব বেশি বিস্তারিত যাব না, কারণ হচ্ছে আমার একটা হাফ অ্যান আওয়ারের উপরে একটা ভিডিও আছে। আমি কালকের সেশনে যেভাবে দেখাইছি একইভাবে স্ক্রিন শেয়ার করে ইউনিভার্সিটির ওয়েবসাইটে ঢুকে সার্চ করা যায়। তো এর মধ্যে একটা ইফেক্টিভ ওয়ে আছে, যেটা হলো, আমরা একটু স্ক্রিনে যাব, যেটা অনেক সময় আমরা যে সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করি, ফেসবুকের মতো, লিঙ্কডইন, ইভেন ফেসবুকেও খুঁজে পাওয়া যায়। অনেক সময় অনেকে শেয়ার করে যে আমার সুপারভাইজার স্টুডেন্ট নেবে, অথবা এই ডিপার্টমেন্টে এখন স্টুডেন্ট নেবে, এই বিষয়গুলো। ওকে, আমরা এবার দেখতে পাচ্ছি, আমরা আমরা গ্রুপে 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 যাব। আগে আমাদের যে গ্রুপটা আমরা ফলো করি, কিভাবে সোশ্যাল মিডিয়া থেকে আমরা ফান্ডিং খুঁজে পেতে পারি এ বিষয়ে আমরা গ্রুপে যাব। গ্রুপে গিয়ে সার্চ অপশনে আমি সার্চ করব হাউ টু সার্চ ফান্ডিং অথবা স্কলারশিপ। এটা সার্চ করার পরে আমার আমার পোস্ট করা অগাস্টের 5 তারিখের একটা সেমিনার, ছোটখাটো একটা ক্লোজ একটা সেমিনার ছিল। এটা লাইভের মতো না, কিন্তু ভিডিও করা ছিল, পরে আমি আপলোড করে দিয়েছি। এখানে যে বিষয়গুলো আলোচনা হয়েছে: হাউ টু সার্চ এমএস অথবা পিএইচডি স্কলারশিপ নিউজ, হাউ টু সার্চ প্রফেসর অর প্রফেসর সার্চিং, যাই বলেন, অ্যান্ড হাউ টু সার্চ প্রফেসর রিসার্চ ফান্ডিং, অর্থাৎ প্রফেসরের স্কলারশিপ, সরি, প্রফেসরের যে প্রজেক্ট থাকে আমাদের বিশ্ববিদ্যালয়ে, স্যাররা প্রজেক্ট রান করে। তো এই প্রজেক্ট গুলো আমাদের ইউনিভার্সিটির বাউরেসের যদি প্রজেক্ট হয় তাহলে বাউরেসের ওয়েবসাইটে আপনারা খুঁজে পাবেন। একইভাবে যে ফান্ডার অর্গানাইজেশন আছে সেখান থেকে প্রজেক্টের ডিটেলসটা তাদের ওয়েবসাইটে দেওয়া থাকে। ইভেন কিছু কিছু জায়গায় প্রফেসররা লিখে রাখে একটা প্রজেক্টের ফান্ডিং কত, যেমন হতে পারে সেটা $5 লক্ষ ফর 5 ইয়ার্স। তো এগুলো খুব রেয়ারলি থাকে, কিন্তু কিছু কিছু ইউনিভার্সিটিতে থাকে।
আবার কোনো ইউনিভার্সিটি কোনো প্রফেসরের পার্সোনাল ল্যাব ওয়েবসাইট থেকে সেখানে দেওয়া থাকে। এছাড়া আমাদের সোশ্যাল মিডিয়াতে, যেমন এটা যদি আমি ওপেন করি, এখানে দেখানো আছে লিঙ্কডইন। এটা এটা ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে কিছু প্রজেক্ট দেখানো আছে। আমি এভাবে যাচ্ছি কারণ হচ্ছে আপনারা এটা দেখে নিতে পারবেন, কাজেই ওইগুলো আমি আর রিপিট করতে চাচ্ছি না। এই তো প্রফেসরদের লিস্ট, প্রফেসর আপনার আমি টেনে যাচ্ছি। ড্যারেন হ্যাগেন একজন প্রফেসর, তার ওয়েবসাইটে খুব চমৎকার ভাবে লেখা আছে তিনি কোথা থেকে পাশ করেছে, কি করেছে, এগুলো তার গ্রান্টের নাম। যেমন এটা একটা প্রজেক্ট 2023 সাল থেকে 2027 সাল পর্যন্ত চলবে, সুতরাং আপনি তাকে লিখতে পারেন। এবং এর ফান্ডারকে ইউএস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার। তারপরে আরো আছে নিচে। তো উনি অ্যাক্টিভলি আরেকটা প্রজেক্ট 22 সাল থেকে 25 সালে, তারপর একটা আরেকটা প্রজেক্ট 22 সাল থেকে 25 সাল। এই দুটো মেবি সিমিলার, রিপিট করে থাকতে পারে। তার আরো প্রজেক্ট আছে একটা 21 সাল থেকে 26 সাল পর্যন্ত। উনি অ্যাক্টিভলি প্রজেক্টের সাথে কাজ করছেন, বিভিন্ন ধরনের প্রজেক্ট উনি রান করছেন। তো তার যদি উনি স্টুডেন্ট ফুল না হয়ে থাকে তাহলে তার সম্ভাবনা আছে স্টুডেন্ট নেওয়ার। এটা লিঙ্কডইনে আমার প্রোফাইল, এবং লিঙ্কডইনে কিভাবে প্রফেসরদের সাথে কানেক্ট হওয়া যায়, এরা একজন অস্ট্রেলিয়ান প্রফেসর। এরকম আরো কিছু প্রফেসর ছাড়াও বিভিন্ন স্টুডেন্টরা। এবং আমি ড্যারেন হ্যাগেন প্রফেসরকে দেখালাম, তার লিঙ্কডইনে গিয়ে আপনি তাকে খুঁজে পেয়ে তাকে সেখানে টেক্সট করতে পারেন অথবা কানেক্টেড থাকতে পারেন। আমাদের আরো অন্যান্যদের সাথে কিভাবে কানেক্টেড হওয়া যায়, কিভাবে খুঁজে পাওয়া যায়, এটা দেখানো আছে। তারপর আপনি যদি কানেক্টেড থাকেন অনেক প্রফেসরের সাথে আপনার ফিল্ডের, সেক্ষেত্রে আমরা জানবো পরে যখন তারা সার্কুলার করবে, তারা তাদের লিঙ্কডইন প্রোফাইলের মধ্যে লিখবে যে আমি একটা নতুন প্রজেক্ট পেয়েছি, আপনি তাকে কনগ্রাচুলেশন জানাবেন, অথবা লেখা থাকবে যে আমি এই এই কাজ করার জন্য আমি পিএইচডি স্টুডেন্ট খুঁজতেছি। এই যে যেমন এটা এখানে লেখা আছে যে আমি হায়ারিং ভেটেরিনারি এপিডেমিওলজিস্ট, এটা একটা জবের অফার। তো জব প্লাস এনিথিং, যে কোনো কিছু এভাবে। এটা এটা একটা টেকনিক আমি বলেছি ওর মধ্যে, সেটা হলো আপনার এখানে একটু বেশি সময় দিতে হবে, কারণ আপনার প্রথমে আপনার ফিল্ডের লোকজনের সাথে কানেক্ট হতে সময় লাগবে। এই কানেকশনটা যখন হয়ে যাবে তখন আপনি আপনার লিঙ্কডইনে ঢুকলেই অনেক সময় স্যালারিও লেখা থাকে বিভিন্ন সার্কুলারে, লিঙ্কডইন বা টুইটারেও এটা পাওয়া যায়। তারপর কিছু স্কলারশিপ নিউজ শেয়ার করার মতো কিছু পেজ এবং গ্রুপ আছে ফেসবুকের মতোই, সেগুলোতে রেগুলার এই নিউজ গুলো পাওয়া যায়। অথবা আমি গ্রুপের সার্চ অপশন থেকে যেভাবে এটা বের করলাম, একইভাবে আপনি যদি লিঙ্কডইনের সার্চ অপশনে গিয়ে লেখেন যে পিএইচডি স্কলারশিপ, অথবা আপনার ফিল্ডের কোনো স্পেসিফিক টার্মিনোলজি, ফর এক্সাম্পল ভেটেরিনারি মাইক্রোবায়োলজি অথবা প্ল্যান্ট সায়েন্স, এগুলো লিখলে ওই ওয়ার্ড রিলেটেড যে পোস্টগুলো থাকে এগুলো আপনি পাবেন। এভাবে স্কলারশিপেও অলরেডি যেগুলো সার্কুলার হয়ে আছে এগুলো খুঁজে পাওয়া যায়। তো কিভাবে কানেক্ট হবেন এগুলো এগুলো একটু ভিডিওটা দেখে নেবেন, অল্প সময় লাগবে, তাহলে আমি অনেকগুলো সময় বাঁচাতে পারলাম, 30 মিনিটের ভিডিও। আর কোনো প্রশ্ন থাকলে আপনারা যে কোনো সময় গ্রুপে ওয়েলকাম। যেমন একটি প্রশ্ন কালকে পেয়েছি আমরা, যে আমার নামের সাথে এমডি তে ডট আছে অথচ তার ন্যাশনাল এনআইডি অথবা সবকিছুতে ডট আছে কিন্তু পাসপোর্টে সে ডট দিবে কিনা। তো এরকম প্রশ্ন আহ, অল্প একটু আলোচনা করেছি এপিসোড 1-এ, এখানেও অ্যান্সার করেছি। তারপরেও বলছি, আপনার নামের যদি স্পেলিং কখনো ভুল না হয় শুধুমাত্র ডটের কারণে, এটা কোনো প্রবলেম নাই। ফার্স্ট অফ অল বাংলাদেশে পাসপোর্ট, ই ই পাসপোর্টের আগেই এমআরপি তে একটা সময় নিয়ম করলো আমার জানা মতো, যে তারা এমডি দিয়ে এমডির পরে ডট রাখবে না, কারণ অনেক দেশে এমডির পরে অথবা নামের মধ্যে কোনো ডট থাকে না। তো তারা পাসপোর্টে ইন্টারন্যাশনাল যেহেতু, তো ডটটা তুলে দিল। এখন অ্যাপ্লিকেশন করার সময় অনেকে ডট দিবে, এখন পাসপোর্ট প্রিন্ট করবে কিভাবে, এটা নিয়ে সমস্যা দেখা দেওয়ার কারণে একটা সময় পাসপোর্টের অ্যাপ্লিকেশন ফর্মে ডট নিচ্ছেই না। ডট দিলে আপনি অ্যাপ্লিকেশনই করতে পারবেন না। তখন আবার মানুষের কিউরিসিটি বাড়লো যে আমার ডট আছে, ডট ছাড়া অ্যাপ্লিকেশন করতে পারছি না, এটা একটা আলোড়ন সৃষ্টি করে সংশ্লিষ্ট অফিসগুলোতে। সুতরাং তারা ডট সহ অ্যাপ্লিকেশন নেওয়া শুরু করলো, মাঝখানে কিছু পাসপোর্ট ডট সহ প্রিন্টও করেছে, এবং আবার নিয়ম করছে এখন ডট সহ অ্যাপ্লিকেশন নাই কিন্তু প্রিন্ট করার সময় পাসপোর্ট অফিস থেকে অটোমেটিক্যালি ডট গুলো বাদ দিয়ে দেয়।
সো আপনার ডট আসুক বা না আসুক, এটা নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নাই, এটা নিয়ে কারো হেডেক নাই, সবাই জানে ইটস এ ডট, এটা থাকলে কি না থাকলে কি, আপনার এতে নামের কোনো পরিবর্তন হয় না। সুতরাং শুধু আপনার না, আপনার প্যারেন্টস এরও নামের সাথে যদি থাকে, এগুলো নিয়ে কোনো worried হওয়ার কারণ নেই। আর একটা ইস্যু আছে, আমি যেটা ফেস করেছি, আমেরিকায় এসে অনেক ফর্ম ফিল আপ করতে হয় ইউনিভার্সিটি রিলেটেড, আপনার পার্সোনাল লাইফ রিলেটেড। কিছু কিছু জায়গায় তারা ডট অ্যাকসেপ্ট করেই না। সুতরাং আপনার ডট পাসপোর্টে যদি আপনি বের করতেও পারেন, আপনি এখানে এসে ওই ওই ধরনের অফিসগুলোতে এটা ইউজ করতে পারবেন না। তো এটা নিয়ে কোনো প্রবলেম হয় না কোথাও, আপনার এ নিয়ে অ্যাডমিশন রিলেটেড চিন্তার কোনো কারণই নাই। হ্যাঁ, আপনি সার্টিফিকেট জমা দেবেন ডট সহ, কিন্তু আপনি পাসপোর্ট জমা দিবেন ডট ছাড়া, এতে অ্যাডমিশন রিলেটেডও কোনো সমস্যা হবে না, আপনার হয়তো মনে হতে পারে। কারো কারো একটা প্রবলেম আসে, পাসপোর্টে প্যারেন্টস এর নামে ভুল আসতে পারে, অথবা এনআইডি তে আমার নাম একরকম, সরি আমার নাম ঠিক আছে কিন্তু প্যারেন্টস এর নাম, আমার প্যারেন্টস এর এনআইডি তে একরকম, আমার সার্টিফিকেটে তাদের নাম আরেক রকম। এটা নিয়ে অ্যাডমিশন রিলেটেড কোনো অসুবিধা হয় না, এটা একটা কমন সমস্যা বাংলাদেশের ম্যাক্সিমাম, মানে আমি 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 মনে করি প্রত্যেকটা ফ্যামিলিতে 4-5 জন মেম্বার যদি হয়, অন্তত একজনের এই সমস্যা আছেই। আবার দেখা গেল আমার ভাই বোনের পাসপোর্টে তাদের প্যারেন্টস এর নাম একরকম, আমার পাসপোর্টে আমার প্যারেন্টস এর নাম আরেক রকম। তো এই ডিসক্রিপেন্সি গুলো আমাদের কোথাও কোনো প্রবলেম করবে কি? যদি আমরা শুধু অ্যাডমিশন এবং আমার নিজের আমেরিকায় আসার জন্য বা অন্যান্য দেশে কনসিডার করি, তাহলে আমার আপনার এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে একাডেমিক, আমরা এসে থাকবো কিনা, মানে আমরা আসতে পারবো কিনা বা অ্যাডমিশন পাবো কিনা, স্কলারশিপ পাবো কিনা, এতে কোনো অসুবিধা নেই। আরেকটা অপশন হচ্ছে আমরা ইউএসএ মানে অ্যাব্রোডে যেতে পারবো কিনা, অর্থাৎ ইমিগ্রেশন রিলেটেড। এটা আপনার পার্সোনাল একাডেমিকের বাইরে, কিন্তু আপনাকে আসতে হবে। তো এতেও কোনো অসুবিধা নেই। আপনার আপনার সার্টিফিকেট ইমিগ্রেশন অফিসার কখনো দেখতে চাবে না, কোনো বর্ডারে কেউ দেখতে চাবে না। তো আপনি আসতেছেন, আপনার একাডেমিক সার্টিফিকেটের সাথে আপনার পাসপোর্ট যদি আলাদা হয়, আপনি এখানে আসতে পারবেন। আপনার অ্যাডমিশনের সময় আপনার পাসপোর্ট দেখবে আর সার্টিফিকেট দেখবে। সেক্ষেত্রে যদি আপনার প্যারেন্টস এর নাম আলাদা হয়, আই এম নট শিওর, তবে ইউজুয়ালি সমস্যা হয় না। কারণ আমেরিকায় আমরা আমরা কি জানি, আমাদের আহ, মেয়েরা যখন বিবাহিত হয়ে যায়, কারো কারো নামের সাথে বিয়ের আগে তাদের বাবার নামের শেষের অংশটা যুক্ত থাকে, আর বিয়ের পরে হাজবেন্ডের নামের একটা অংশ যুক্ত হয়, চেঞ্জ হয়ে যায়। কিন্তু কিন্তু এটা আমরা শুধু হয়তো সোশ্যাল মিডিয়াতে অথবা আমাদের ফ্যামিলি রিলেটেড ইউজের সময় এগুলো করে থাকি। কিন্তু অফিসিয়ালি আমাদের একবার পাসপোর্ট হয়ে গেলে বা এনআইডি হয়ে গেলে, আমরা তো বাবার নাম চেঞ্জ করতে পারি না, শেষের অংশটা যে আমার হাজবেন্ডের নাম লাগাবো। ইন্টারেস্টিংলি ইউএসএ তে এটা খুবই কমন যে আপনার একটা ফ্যামিলি নেম থাকবে, অর্থাৎ লাস্ট নাম, যে কারণে আমরা পাসপোর্ট করার সময় এবং বিভিন্ন জায়গায় আমরা পাই যে ফ্যামিলি নেম, সার নেম, দুইটা একই জিনিস, অথবা হচ্ছে ফার্স্ট নেম, অর্থাৎ ফার্স্ট নেম বা লাস্ট নেম। তো এটার আরেক লাস্ট নেমের আরেকটা নাম হলো ফ্যামিলি নেম। এর মানে হচ্ছে আপনার লাস্ট নেমটা আপনার ফ্যামিলির, আপনার বাবার মা বিয়ের আগ পর্যন্ত আপনার ফ্যামিলির সবার লাস্ট নেমটা সেম হবে। কিন্তু বিয়ের পরে তখন আপনি আরেকটা ফ্যামিলিতে চলে যাবেন, তখন আপনার নামের শেষ অংশটা চেঞ্জ হবে, এবং আপনার ফ্যামিলির নামটা আপনার হাজবেন্ডের ফ্যামিলির নাম হয়ে যাবে। আমি ইউএস এর আমাদের একজন পিএইচডি স্টুডেন্টকে জিজ্ঞেস করেছিলাম, তাহলে তোমরা যে ধরো যে মাস্টার্স এর পরে তুমি বিয়ে করে ফেললা, মাস্টার্স এর সময় বিয়ের পরে যদি পিএইচডি তে এনরোল করো, তখন তো তোমাকে একাডেমিক সার্টিফিকেট জমা দিতে হবে। তোমার তো সার্টিফিকেটে বা ট্রান্সক্রিপ্টে তোমার ফ্যামিলি নেম একরকম, আর তুমি নতুন করে তোমার এখনকার ফ্যামিলি নেম আরেক রকম। ওরা সব জায়গায় নতুন করে, ইমেল থেকে শুরু করে সব জায়গায় নতুন ফ্যামিলি নেম ইউজ করে হাজবেন্ডের ফ্যামিলি। এটা কোনো অসুবিধা হয় কিনা? এটা যে এক ধরনের অসুবিধা, সে অ্যাস্ট্রোনিস্ট হয়ে গেছে, সে বলে যে আই ডোন্ট নো, আই নেভার ফেস দিস। অর্থাৎ এ ধরনের পরিবর্তন যে সমস্যা হতে পারে, সেটা এ পর্যন্ত জানেই না একজন পিএইচডি স্টুডেন্ট, তার বয়স হয়ে গেছে মোর দেন 23 to 4। এনিওয়ে, তো এটা এখানে কেউ কেয়ার করে না। আপনার নাম কোথাও ভুলবশত পরিবর্তন হয়ে যেতে পারে, এখানে জাস্ট আপনি বাংলাদেশ থেকেও যদি একটা নোটারাইজ করে, যদি নোটারাইজ না, এটাকে এফিডেভিট বলে, এফিডেভিট করা একটা ফর্ম যদি নিয়ে এসে বলেন যে সামহাও আমার প্যারেন্টস এর নামটা আমার ডকুমেন্টে অথবা আমার প্যারেন্টস এর ডকুমেন্টে ভুলবশত এই স্পেলিংটা মিস্টেক হয়েছে, কিন্তু এই দুইটা নাম যে লেখা, আসলে তো একই নাম, কিন্তু নাম দুইটা আলাদা হওয়াতে ওখানে লিখতে হয় এইভাবে যে দুইটা নাম লেখা দুইজন একই ব্যক্তি, দ্যাটস অল, দে উইল অ্যাকসেপ্ট দ্যাট, ওকে। এটা একটু ক্রিটিক্যাল মনে হচ্ছে। তারপরেও ইমিগ্রেশন রিলেটেড বিষয়ে যখন যাবেন আপনি, যেহেতু ওরা সার্টিফিকেট দেখতে চাইবে না,
কিন্তু আপনি হয়তো বা আপনার স্পাউসকে অথবা আপনার প্যারেন্টসকে, স্পাউসের সাধারণত এগুলো সমস্যা হয় না, এনিওয়ে প্যারেন্টস এর আপনার ফাদারকে বা মাদারকে যদি কখনো আমেরিকা আনতে চান, তখন তারা যে আপনার বাবা বা মা এটা প্রমাণ করতে হবে, তাই না? প্রমাণ করার ডকুমেন্ট কি? ডকুমেন্ট হচ্ছে আপনার পাসপোর্টে আপনার প্যারেন্টস এর নাম লেখা থাকবে। ওরা, আপনি যখন প্যারেন্টস এর পাসপোর্ট দেখাবেন, তখন তারা দেখবে প্যারেন্টস এর পাসপোর্টে তাদের নাম আর আপনার পাসপোর্টে আপনার প্যারেন্টস এর নাম সেম কিনা। যদি সেম হয় তাহলে তারা একই ব্যক্তি, যদি আলাদা হয় তাহলে সেখানে কোনো প্রবলেম থাকতে পারে, অথবা তারা অন্য কোনো ব্যক্তি হতে পারে। মানে আপনি যদি বাই ল এটা চিন্তা করেন, তাহলে কিন্তু তাদের নাম আলাদা, তার মানে তারা ব্যক্তি হিসেবে আলাদা, আপনার প্যারেন্টস তারা নয়। সুতরাং তাদেরকে আপনার প্যারেন্টস হিসেবে যদি পরিচয় দিয়ে আনতে চান, সেক্ষেত্রে এই নামগুলো কনসিস্টেন্ট থাকা ভালো। কিন্তু তারা যদি তাদের মতো করে তারা ভিজিটর ভিসায় অ্যাপ্লাই করে, যে আমি ভিজিট করতে যাব বা বেড়াতে যাব, এনিওয়ে, অর্থাৎ তারা যদি তাদের মতো করে আসে, তখন আর আপনার ডকুমেন্ট তারা দেখতে চাইবে না, তাই না? তো তখন কোনো অসুবিধা নাই। আপনার যদি কখনো প্ল্যান থাকে আপনি এখানে সেটেল হওয়ার পরে প্যারেন্টস কে আপনার পরিচয় দিয়ে নিয়ে আসবেন, সেক্ষেত্রে বেটার তাদের ডকুমেন্ট গুলো চেঞ্জ করে, অথবা আপনার ডকুমেন্ট গুলো চেঞ্জ করে তাদের মতো করে করে ফেলা। যারা জবে আছে আমাদের প্যারেন্টস, তাদের তাদের জব রিলেটেড বা রিটায়ারমেন্ট রিলেটেড যে কোনো ডকুমেন্টের কারণে তাদের সার্টিফিকেট চেঞ্জ করা যায় না। আবার আপনার সার্টিফিকেট চেঞ্জ করা অনেক ঝামেলা, নাম চেঞ্জ করা। আবার পাসপোর্ট যদি একবার হয়ে যায়, এই পাসপোর্টের নাম চেঞ্জ করা আরো ঝামেলা। সো বেস্ট হচ্ছে যাদের এখনো পাসপোর্ট হয়নি, আপনি পরবর্তীতে এখানে সেটেল হতে চান, তাদেরকে আনতে চান, তাহলে পাসপোর্ট করার আগে সিদ্ধান্ত নিন আপনি কার ডকুমেন্ট চেঞ্জ করে দুইজনের পাসপোর্টে সেম নাম লেখানোর ব্যবস্থা করা। আর যদি এটা করতে না পারেন, আমি জানি না এটা সলিউশন, এত ডিপলি ভাবিনি, আমি বলতে বলতে অনেক ডিপে চলে গেছি। আর যারা করে ফেলেছেন অলরেডি, এখন ডকুমেন্ট চেঞ্জ ছাড়াও যদি পাসপোর্টের নামটা চেঞ্জ করে ফেলতে পারেন, এটা বাংলাদেশে অনেক ক্ষেত্রে আমি জানি না কোনো পরিচিত কেউ যদি পাসপোর্ট অফিসে থাকে, তাদের মাধ্যমে আপনারা ভালো ইনফরমেশনটা গ্যাদার করতে পারবেন এবং কিভাবে করা যায় ট্রাই করে দেখতে পারেন। অথবা অন্য অনেক সিস্টেম হয়তো বা থাকতে পারে। তবে সবচেয়ে ইজি 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 এবং যেটা নিয়মের মধ্যে, সেটা হলো প্যারেন্টস এর যদি ডকুমেন্ট অথবা আপনার ডকুমেন্ট, আপনার এসএসসি সার্টিফিকেট যে নামে আছে, এই নামটা যদি আপনি পাসপোর্টে আনতে চান বা এনআইডি তে আনতে চান, শুরুতে এনআইডি, এনআইডি তে আপনার যা থাকবে বাংলাদেশের এখনকার নিয়ম অনুযায়ী, এনআইডি আপনার হচ্ছে সবচেয়ে বড় ডকুমেন্ট। আপনার এনআইডি তে যে নাম থাকবে আপনি আপনার পাসপোর্টে হুবহু ওটাই করতে পারবেন। জাস্ট একটা এক্সাম্পল দেই। আমার প্যারেন্টস এর পাসপোর্ট করেছি রিসেন্টলি। আমার বাবার এনআইডি তে যে নাম আছে এবং তার স্পাউস হিসেবে আমার আম্মার নাম দেওয়া আছে, আমার আম্মার পাসপোর্টে একই নাম আছে। এগুলো এগুলো করতে গিয়ে আমার আগে পাসপোর্ট এনআইডি চেঞ্জ করতে হয়েছে। এনিওয়ে, যে কোনো ভাবে চেঞ্জ করেছি নিয়মের মধ্যে, এনিওয়ে। আর বাবার এনআইডি অনুযায়ী, আমার এনআইডি অনুযায়ী সব এভরিথিং ওকে, কিন্তু যখন পাসপোর্ট অফিসে ডকুমেন্ট জমা দিতে গেছি, তখন পাসপোর্ট অফিসার আমার আব্বার এনআইডির নাম্বার দিয়ে এনআইডি তে ঢুকেছে। এনআইডির মানে আরো যেগুলো ইনফরমেশন এনআইডি তে দেওয়া থাকে না কিন্তু আপনার প্রোফাইলে দেওয়া থাকে, সেটা চেক করছে। চেক করে দেখে আমার বাবার এনআইডি তে তার স্পাউসের নামের সাথে লাস্টে একটা বেগম নাই, কিন্তু আমার এনআইডি তে লাস্টে বেগম আছে। তো এখন এত ডিপ ইনভেস্টিগেশন ওরা করেছে, আপনার এনআইডি তে যা আছে তাতেই তারা বিশ্বাসী না, আপনার প্রোফাইলে আরো অন্য ইনফরমেশন গুলো আছে সেগুলো ম্যাচ করে কিনা। এটা পরে তারা ডিনাই করছে যে আপনার এনআইডি টা আগে কারেকশন করতে হবে, অথবা আপনার এনআইডি তে যেটা আছে সেই নামে পাসপোর্ট করতে হবে, দুইটা আপনি কোনটা রাজি। পরে আমরা তার এনআইডি কারেকশন করার জন্য অ্যাটেম্প নিয়েছি। আর এটা একটু মাইনর প্রবলেম, কারণ ওই ইনফরমেশনটা আমার বাবার এনআইডি তে স্পাউসের নাম কি আছে তার, এটা অন্য কোথাও ভেরিফাই করবে না এই ধরনের স্পেসিফিক জায়গা ছাড়া। কাজে তারা যদি এটা অ্যাপ্রুভ করে দেয়, আপনার অন্য কোথাও আসলে প্রবলেম হবে না। এনিওয়ে, পরবর্তীতে এনআইডি চেঞ্জ করার সিদ্ধান্ত আমরা নেই, মানে ইনফরমেশনটা কারেকশন করার সিদ্ধান্ত নেই, তারপরে পাসপোর্ট করেছি। তো এটা এটা হচ্ছে বই। আর যদি একাডেমিক সার্টিফিকেট কারো থাকে, তাহলে আপনার এসএসসি সার্টিফিকেটে যেই নাম থাকবে এই নামে আপনাকে এনআইডি কারেকশন করতে হবে। এর বাইরে যাওয়ার অপশন এখন পর্যন্ত নাই, তবে হাই অফিসিয়ালের যদি রিকমেন্ডেশন থাকে সেটা করতে হতে পারে।
আর এসএসসি সার্টিফিকেট সম্ভবত চেঞ্জ করা যায়, তো নিয়ম আমার জানা নাই। আর আমরা মূল আলোচনা থেকে অনেক বাইরে চলে যাচ্ছি। সো এটা ইম্পর্টেন্ট ছিল, এটা আপনাদের হেল্প করবে হয়তো, বা এটা অনেক একটা কমন প্রশ্ন অনেকেরই। ওকে, তো এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা এইভাবে এখানে প্রশ্ন করবেন, পরবর্তীতে যে কোনো প্রশ্ন আমরা যারা দেখব অথবা যারা জানবে তারা ইনশাল্লাহ রিপ্লাই করবে। এখন আসি, বলতেছিলাম সোশ্যাল মিডিয়া থেকে আমরা কেন এভাবে স্কলারশিপের নিউজ খুঁজবো, যেটা আপনার ভিডিওতে পরে দেখবেন। এখানে আমি কিছুদিন আগে পোস্ট করছি রিয়নকে কনগ্রাচুলেট করে, সে মাস্টার ডিগ্রি নেয়, গ্রুপের একজন রেগুলার কন্ট্রিবিউটর, আমরা অ্যাকনোলেজ করি তাকে। সে যখন মাস্টার পিএইচডির জন্য স্কলারশিপ খোঁজে, বাই দ্য টাইম মোস্ট অফ দ্য ডেডলাইন গুলো ক্লোজ হয়ে যায়। যেমন ধরেন ডিসেম্বর মাসের 1 তারিখে ফলের ডেডলাইন, তো ডিসেম্বর মাসের হয়তো ডিসেম্বর মাস চলে আসছে, তার খুঁজতে খুঁজতে এখন পর্যন্ত ম্যানেজ হয়নি। বাট হি ওয়াজ রেগুলার ইন লিঙ্কডইন অ্যান্ড টুইটার, বিভিন্ন ভাবে বিভিন্ন পোস্ট গুলো খুঁজতো খুঁজতো। সো এখানে যেটা হয়, প্রফেসর, আমি একটু বলেছি মনে হয় আগে কোনো এপিসোডে, প্রফেসর ফান্ডিং পাইছে ডিসেম্বর মাসের 1 তারিখে, কিন্তু তার ডেডলাইন শেষ হয়ে গেছে। সুতরাং সে কিন্তু নতুন অ্যাপ্লিকেশন আর ওই সময়ে পাবে না। তখন সে কি করলো, টুইটারে পোস্ট করে দিল যে আমি ফান্ডিং পেয়েছি রিসেন্টলি, আমি স্টুডেন্ট নেব, কেউ যদি এগ্রি বা ইন্টারেস্টেড থাকো আমাকে লেখো। তো রিয়ন এরকম একজন প্রফেসরকে লেখে, এবং সেক্ষেত্রে এবং এই এই টুইটার থেকেই সম্ভবত খুঁজে পায় সার্কুলার। পরে প্রফেসর এগ্রি করে, প্রফেসর ডিপার্টমেন্টের যারা অ্যাডমিশন রিলেটেড কর্মকর্তা আছে তাদের সাথে কথা বলে যে আমার যেহেতু ফান্ডিং দেরিতে আসছে, কাজে ডেডলাইনের পরে তুমি অ্যাপ্লিকেশন কাইন্ডলি অ্যাকসেপ্ট করো। সুতরাং এইভাবে সম্ভব। কাজে প্রফেসর ম্যানেজের গুরুত্ব অপরিসীম। এভাবে সে স্কলারশিপটা ম্যানেজ করে সেখানে পিএইচডি তে যায়। আনফরচুনেটলি ওই প্রফেসর যে বিষয়ে গবেষণা করে, সেই বিষয়টা ওর প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ডের সাথে এবং ও এখন পর্যন্ত যেটা নিয়ে ইন্টারেস্টেড সেটা নিয়ে একইভাবে খুব বেশি ম্যাচ করে না, এবং প্রফেসর এক্সপার্টিজ অন্যদিকে, এগ্রিকালচারে না। সুতরাং ও প্রফেসরকে বলে তুমি আমাকে খুব বেশি হেল্প করতে পারছো না, অথবা আমি একা একা তোমার হেল্প ছাড়া এই গবেষণা শেষ করতে খুব কষ্ট হচ্ছে, সুতরাং আমি চাচ্ছি আমি আমার ব্যাকগ্রাউন্ড রিলেটেড কোনো কিছু করতে। সেক্ষেত্রে প্রফেসর বলেছে ওকে ওয়েলকাম, তুমি যদি চাও তুমি অন্য ল্যাবে যেতে পারো। এবং প্রফেসর তাকে মাস্টার ডিগ্রি দেয় তখন, যে ওকে তুমি 2 বছর কাজ করেছো, সো তোমার মাস্টার ডিগ্রি পাওয়ার মতো যোগ্যতা অর্জন করেছো। সো সে মাস্টার্স কমপ্লিট করে একই ইউনিভার্সিটিতে অন্য ডিপার্টমেন্টে আবার পিএইচডি শুরু করে। কংগ্রেচুলেট হিম। এরপরে এটা আমি সেদিন দেখিয়েছি এপিসোড 1-এ, সামিউল ইসলাম রিসেন্টলি ভিসা পেয়েছে। সে লিখেছে কি দেখেন, আমি জাস্ট প্র্যাকটিস করার জন্য যখন পাবলিক পোস্ট লিঙ্কডইনে অথবা কোনো ওয়েবসাইটে পাইতাম, তখন স্টুডেন্ট লাগবে ইমেইল করতো, রিপ্লাই আসে নাকি, কারণ আমি জানতাম ওসব পাবলিক পোস্টে, এটা ট্রু, পাবলিক পোস্টে একটু স্যার একটু কি হয়, কম্পিটিশন বেশি হয়। অর্থাৎ কম্পিটিশন বেশি হয় এই কারণে, পাবলিক পোস্ট দেওয়া মানে সেখানে অনেক অ্যাপ্লিকেন্ট যাদের ইচ্ছা নাই, স্যামুয়েলের মতো যাদের অ্যাপ্লিকেশন প্যাকেজ রেডি নাই, কিন্তু তারা ইমেল করতে তো ক্ষতি নাই, ইমেল করলে ক্ষতি নাই, এই কারণে অনেক ইমেল পায় তারা। তো একটু কম্পিটিশনে চলে যায়। তো এইভাবে সে জাস্ট কোনো আশা ছাড়াই ইমেইল করতো দেখার জন্য বা প্র্যাকটিস করার জন্য, যখন সে মেইন অ্যাপ্লিকেশন রাউন্ডে যাবে তখন যেন সে ইজিলি এগুলো বুঝতে পারে। বাট এরকম 10-11টা ইমেল করার পরে সে একজন প্রফেসর রিপ্লাই দেয়, তাকে জিজ্ঞেস করে তোমার আইএলটিএস জিআরই আছে কিনা, সে বলেছে না আমার কিছুই নাই। বাট প্রফেসর বলেছে যে তাড়াতাড়ি এগুলো যদি পরীক্ষা দিতে পারো তাহলে তুমি আমাকে জানাও, অথবা পরীক্ষা দাও। পরে সে আইএলটিএস পরীক্ষা দেয় সম্ভবত, না আইএলটিএস দেয় না, ওনাকে আচ্ছা আপনারা এটা দেখে নিতে পারবেন। এভাবে সে ওই ওই ডিপার্টমেন্টে ভর্তির অফার পায়, জাস্ট আনসার্টেনলি। তার মানে এটা কতটা আপনার, আপনি লাকি হলে আপনি পূর্ণ প্রস্তুতি ছাড়াই আপনি অ্যাডমিশন পেতে পারেন। সুতরাং জাস্ট ট্রাই করে যেতে হবে, হ্যাঁ, সর্বদাই। কিন্তু ওর যে অবস্থা, 11 নম্বর ইমেল কেন, কারো কারো 111 নম্বর ইমেইলে গিয়েও সাকসেস আসে না। আপনি জানেন না আপনার ফিউচার কি হবে। আর অ্যাপ্লিকেশন রিলেটেড আমার একটা দারুণ পোস্ট আছে, সেন্ট্রাল অ্যাপ্লিকেশন আর অন্যান্য বিষয়গুলো অলরেডি ক্লিয়ারলি বলেছি, আপনারা এটা অলরেডি জানেন এখন, এরা দেখে নিতে পারেন। আর আমরা কিছু ওয়েবসাইটে যাব ইউনিভার্সিটির, যেমন এটা হলো
ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটি, ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি অ্যান্ড মলিকুলার জেনেটিক্স। কালকে দেখিয়েছি, ভাবলাম আরো কয়েকটা ওয়েবসাইট দেখানো যায়। এটা হলো গ্রাজুয়েট প্রোগ্রামে কি কি লিখতে হবে, কিভাবে অ্যাপ্লাই করতে হবে। এখানে বলেছে অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট ফ্রম এভরি ইউনিভার্সিটি। অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট মানে হচ্ছে ভেরিফাইড ট্রান্সক্রিপ্ট, এটা বলেছে মানে এরা ক্লিয়ারলি লিখছে ইন আওয়ার গ্রাজুয়েট প্রোগ্রাম, বোল্ড করে লেখা যে উই ডু নট ডিরেক্টলি অ্যাডমিট গ্রাজুয়েট স্টুডেন্ট ইন স্পেসিফিক ল্যাব। সুতরাং দেয়ার ইজ নো নিড টু কন্ট্যাক্ট ফ্যাকাল্টি মেম্বার্স ইন আওয়ার ডিপার্টমেন্ট টু গেইন অ্যাডমিশন। এরকম লেখা যেখানে দেখবেন যে দরকার নাই ফ্যাকাল্টিকে ইমেল করার, জাস্ট আপনার সময় বেঁচে গেল, ওইখানে আপনাকে সেন্ট্রাল অ্যাপ্লাই করতে হবে। আর কিভাবে প্রসিডিউর কি আছে, কিভাবে ওরা অ্যাডমিশন নেবে, বাকি প্রসিডিউর আপনি আরো বিস্তারিত এই পেজে পড়লে জানতে পারবেন। সো এখানে আপনি শুধু অ্যাপ্লাই করবেন কিনা এই সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনি আদার রিকোয়ারমেন্ট গুলো দেখবেন। আদার রিকোয়ারমেন্টের মধ্যে তারা বলতেছে ডেডলাইন হলো 15ই জানুয়ারি। জিআরই বলতেছে নট রিকোয়ার্ড। যেখানে নট রিকোয়ার্ড এরকম বোল্ড করে লেখা থাকবে, তার মানে হচ্ছে আপনার ওখানে জিআরই থাক বা না থাক এটা ওরা গুরুত্ব দেবে না, আপনার জিআরই নাই, আপনি অ্যাপ্লাই করেন, আপনার আছে, আপনি বলে অ্যাপ্লাই করেন, তারা বাদ দেবে, এটা শিওর। তারপরে এই জায়গায় আপনি শুধু যাদের জিআরই নেই তারা অ্যাপ্লাই করবেন। যেখানে জিআরই রিকমেন্ডেড সেখানে, জিআরই না থাকলে ইউজুয়ালি প্রফেসর কনফার্মেশন ছাড়া অ্যাপ্লাই করাটা খুব একটা বেশি বুদ্ধিমানের কাজ হবে না, কারণ রিজেকশন হওয়ার চান্স অনেক বেশি, কারণ সেখানে যাদের জিআরই আছে তারা অ্যাডভান্টেজ পাবে। আরেকটা কথা লিখছে দেখেন, উই ফাইন্যান্সিয়ালি সাপোর্ট অল অ্যাপ্লিক্যান্টস। তার মানে হচ্ছে যারা এখানে অ্যাডমিশন পাবে তারা সবাই ফান্ডিং পাবে। ওকে, তো এই ধরনের ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারলে আপনার ফান্ডিং ছাড়া অ্যাডমিশন হওয়ার কোনো চান্স নাই। অ্যাডমিশন মানে আপনার স্কলারশিপ। সো এটা একটা গুড পয়েন্ট এই ধরনের ইউনিভার্সিটি চয়েস করার। এরপর তাদের প্রসেস বলছে, তারা অ্যাপ্লিকেশন রিভিউ করবে, আপনার ইন্টারভিউ নেবে জুমের মাধ্যমে, তারপর আপনাকে অফার লেটার পাঠাবে। এই এই অবস্থা। এটা এই ডিপার্টমেন্টের জন্য আমরা দেখেছি আমার এনিমেল সায়েন্স ডিপার্টমেন্টে একই ইউনিভার্সিটি, যেখানে অবশ্যই প্রফেসর ম্যানেজ করা ম্যান্ডেটরি ছিল। তারপর এটা ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা ভেটেরিনারি রিসার্চের। এখানে বলেছে কখন অ্যাপ্লাই করতে হবে, দেখেন এখানে বলা উই এনকারেজ টু অ্যাপ্লাই অ্যাট লিস্ট 1 or 2 months বিফোর দ্য ডেডলাইন। 1 or 2 months বিফোর দ্য ডেডলাইন তার মানে কি, ওরা যেহেতু আপনাকে 1 মাস বা 2 মাস আগে অ্যাপ্লাই করতে বলছে, তার মানে আপনার এখানে অবশ্যই আগে অ্যাপ্লাই করতে পারলে আপনি তারা যেটা বলছে সেটা আপনি শুনলেন, তার মানে এখানে কিছু অবশ্যই আছে। ওরা হয়তো 1 মাস 2 মাস আগে যেগুলো অ্যাপ্লিকেশন আসবে তাদেরকে প্রায়োরিটি দেবে, অথবা তাদের অ্যাপ্লিকেশন আগে রিভিউ করা শুরু করে দিতে পারে। তো ইটস ইম্পর্টেন্ট। এখন তাহলে আমরা ডেডলাইনটা দেখি। স্প্রিং এর জন্য এরা বলছে নভেম্বরের 1 তারিখ, আর সামারের জন্য মার্চের 1 তারিখ, ফলের জন্য জুলাইয়ের 1 তারিখ। আমি এতদিন জানতাম আমার ইউনিভার্সিটিতে মে মাসের 1 তারিখ সবচেয়ে আহ, দেরিতে ডেডলাইন, কিন্তু এখানে আবার জুলাইয়ের 1 তারিখ পাইলাম। কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে জুলাই অথবা জুলাইতে অ্যাপ্লাই করলে আসলে কি অগাস্ট এবং সেপ্টেম্বরের মধ্যে ফলের ক্লাসগুলো শুরু হয়। তো আপনি যদি জুলাই মাসে 1 তারিখে অ্যাপ্লাই করেন, ওরা যদি ধরে নেয়, ওরা যদি আপনাকে ধরেন 15 দিন পরে অ্যাপ্লিকেশন রিভিউ করলো বা ইন্টারভিউ নিল, যদি 1 মাস লেগে যায় তাহলে তো আপনার আগস্টের 1 তারিখ আসবে আপনার অফার লেটার পাইতে। আগস্টে যদি ওদের ক্লাস শুরু হয়, অথবা না হোক সেপ্টেম্বরে ক্লাস শুরু হলেও এই 1 মাসের মধ্যে ভিসা আপনি নিতে পারবেন না হয়তোবা। আপনার অনেক প্রস্তুতির ব্যাপার আছে, জবে থাকলে জব ছাড়ার ব্যাপার আছে, তো আর একটু দেশে থাকার ইচ্ছা তখন জাগতে পারে বিভিন্ন কারণে। ভিসা কি কেন পাওয়া যাবে না 1 মাসের মধ্যে, অথবা পাওয়া যেতে পারে লাকি হলে, এ বিষয়ে আমরা এপিসোড 6 এবং 7-এ কথা বলবো। আর এখানে আবারও লিখছে একই কথা, ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেন্টস প্লিজ সাবমিট 30 days বিফোর দ্য ডেডলাইন। ইন্টারন্যাশনাল এটা বলার কারণ হচ্ছে তারা জানে আপনার বিষয়ে ওদের সমস্যা হতে পারে, কাজে ওরা রিস্ক নেবে না আপনার অনেক সময় দেরিতে অ্যাপ্লাই করলে আপনার অ্যাডমিশন অটোমেটিক্যালি বাতিল করে দিতে পারে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হওয়ার কারণে। সো এগুলো খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ একটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে যা লেখা থাকবে সবই ইম্পর্টেন্ট, এগুলো ফাও কথা একটাও তারা লিখবে না। হ্যাঁ, কাজেই ট্রাই টু ফলো ইচ লাইন। আর এরা বলছে বোথ অফিসিয়াল এবং আনঅফিসিয়াল ট্রান্সক্রিপ্ট লাগবে। হতে পারে এর মধ্যে লেখা আছে, বিস্তারিত পড়ে দেখতে হবে যে আনঅফিসিয়ালটা দিয়ে অ্যাডমিশন হবে, অফিসিয়ালটা অনেক সময় আপনি এসে জমা দেবেন অথবা পরে পাঠালেও চলবে, যেমন আমাদের এখানে। তো আর যদি বলে আগেই পাঠাতে হবে তাহলে তো আগেই পাঠাতে হবে। মিনিমাম অ্যাডমিশন ক্রাইটেরিয়া একটা আছে, হ্যাঁ, এর মধ্যে এরা বলতেছে জিআরই স্কোর তো নট রিকোয়ার্ড, নো লঙ্গার রিকোয়ার্ড, আগেরটার মতোই 2020 থেকে, অর্থাৎ 2020-এর আগে যারা গেছে আপনি যদি তার থেকে
তথ্য নেন, তারা বলবে হ্যাঁ আমার এখানে তো জিআরই লাগছে, সেই ইউনিভার্সিটি অফ ফ্লোরিডাতে হলেও। তো নিয়ম চেঞ্জ হতে পারে। আর যে আপনার দরকার হচ্ছে আপ টু ডেটেড, আপনি কারেন্টলি আপনার যেখানে অ্যাপ্লাই করবেন সেখানকার এই পেজ অবশ্যই ভেরিফাই করতে হবে। আপনি আমার কথা শুনে আমার ইউনিভার্সিটিতে আমি 23-এ আসছি, আপনি 24-এ, একই নিয়ম নাও থাকতে পারে। এরা বলেছে 3-র উপরে রাখতে। ওকে, ভুল করা কিছু দেখলে একটু ভালো করে করবেন, এগুলো হাইলি ইম্পর্টেন্ট। এরপরে আমরা আরেকটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে, আমি এই কাজগুলো সময় বাঁচানোর জন্য আগেই ঢুকেছিলাম, আর কিভাবে ঢুকতে হয়, কিভাবে ইনফরমেশন খুঁজতে হয়, পেজগুলো কিভাবে পাওয়া যায়, এটা নিয়ে গতকালকের এপিসোডে, সরি আজকে সকালের এপিসোডে আমরা দেখিয়েছি আপনাদের। ওইভাবে আসলে সময় নিয়ে প্রথম দিকে একটা ইউনিভার্সিটির এরকম ইম্পর্টেন্ট ওয়েবসাইটের পেজ খুঁজে বের করতে অনেক সময় 1-2 ঘন্টা বা আরো বেশিও লেগে যেতে পারে। হ্যাঁ, হতাশ হওয়ার কিছু নাই, আস্তে আস্তে যখন একটা 10টাতে যাবেন তখন দেখবেন যে আপনি ইজিলি, মানে অটোমেটিক না, ইজিলি বুঝে যাবেন। আর ইন্টারেস্টিং হলো প্রত্যেকটা ইউনিভার্সিটির ওয়েবসাইট একই ক্যাটাগরিতে গড়া নয়, এই জন্য আসলে নতুন ইউনিভার্সিটিতে অন্যরকম থাকতে পারে। তবে সবগুলো যখন আপনি অনেক খুঁজবেন তখন দেখবেন যে হয়তো 8টা 10টা ক্যাটাগরির মধ্যে পড়ে। যখন আপনি 20 নম্বরের পরে ইউনিভার্সিটিতে যাবেন তখন কিন্তু কিছু ক্যাটাগরির সাথে আপনি মিলে যাবেন। তো এটা হচ্ছে কঠিন নাম, ইমার্জিং জেনেটিক, এইগুলো প্যাথোজেন রিলেটেড, ভার্জিনিয়া টেক ইউনিভার্সিটি। এখানে আমার একজন কলিগ আছে, সিপাশু গ্রাজুয়েট। ও, আমাদের এগ্রিকালচারের একটা বড় ভাই আছে, উনি মনে হয় এগ্রিকালচার কোনো একটা রিসার্চ ইনস্টিটিউটে জব করেন। ওকে, এখানে একটা প্রোগ্রাম, এই প্রোগ্রামের মধ্যে লেখা হচ্ছে there are 3 courses required of all IGP স্টুডেন্ট, এটা ওদের রিসার্চের সংক্ষিপ্ত নাম গ্রুপের, ডিউরিং দিস ফার্স্ট ফল সেমিস্টার। অর্থাৎ এখানে দেখেন ল্যাব রোটেশন করতে হবে। তো আপনার সুপারভাইজারকে আগে এখানেও নক করার দরকার নাই। তবে যদি কোথাও লেখা থাকে তারা এনকারেজ করে সুপারভাইজার ম্যানেজ করতে, সুপারভাইজার হয়তো বা আপনার ডিরেক্টলি ম্যানেজ হবে না, কিন্তু সুপারভাইজার এনকারেজ করতে পারে, অথবা পরবর্তীতে আপনার অ্যাপ্লিকেশন গেলে হেল্প করলেও করতে পারে। কিন্তু আগে আমরা একটা দেখলাম যে আপনার ইউ ডোন্ট নিড টু কন্ট্যাক্ট, এরকম থাকলে এখানেও দরকার নেই। ল্যাব রোটেশন অটোমেটিক, জাস্ট ওই সেন্ট্রাল অ্যাপ্লিকেশনের মতোই। ল্যাব রোটেশন হোক বা না হোক, সেন্ট্রাল অ্যাপ্লিকেশন জিনিসটা দুইটার সেম। প্রফেসর ম্যানেজটা আগে হতে পারে অথবা পরে। এটা একটা রিনাউন্ড ইউনিভার্সিটি ভেটেনারি মেডিসিনের জন্য। ওভারঅল র্যাঙ্কিং টপ 100-এর মধ্যে আমাদের এক বড় ভাই এখানে পিএইচডি করছেন, শিবাসর একজন বড় ভাই পিএইচডি করছেন। তো এগুলো যত ভালো র্যাঙ্কের ইউনিভার্সিটি হোক আমাদের পক্ষে আসলে যাওয়া সম্ভব। তো এখানকার ক্রাইটেরিয়া হলো অল অ্যাপ্লিকেন্টস। ওকে, এরা গ্রেড পয়েন্টের কথা বলছে, অর্থাৎ সিজিপিএ 3 যদি হয়, মিট দ্য ক্রাইটেরিয়া, আপনি 3 হলে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু কমা দিয়ে লিখছে মোস্ট অ্যাপ্লিকেন্টস, অর্থাৎ ধরে নেওয়া যাচ্ছে 70-80% স্টুডেন্টস অ্যাকসেপ্টেড ইনটু আওয়ার প্রোগ্রাম যাদের অ্যাটলিস্ট 3.2 আছে সিজিপিএ। একজনের প্রশ্ন ছিল আপু, যে অ্যাভারেজ সিজিপিএ কত চাই, এটা কিভাবে জানবো? আসলে অ্যাভারেজ বলে নাই, ওরা মিনিমাম কত চাই সেটাই আপনাকে ওয়েবসাইটে লিখবে। জাস্ট এরা একটু ভদ্রলোক, তাই আপনাকে জানাইছে 3 মিনিমাম হলেও আমাদের বেশিরভাগ স্টুডেন্টের জিপিএ 3.2 যারা অ্যাডমিশন পায়। তার মানে আপনার যদি তার চেয়ে কম হয়, আপনার অন্যদিকে খুবই ভালো থাকতে হবে। এরা বলেছে জিআরই অপশনাল, যেটা আমি বলছিলাম, যদি অপশনাল হয় সেক্ষেত্রে ওরা যাদের জিআরই আছে তারা বেনিফিট অবশ্যই পাবে, কিন্তু আপনারও চান্স স্টিল আছে, কিন্তু কম্পারেটিভলি তাদের চেয়ে কম। এই যে জিআরই অপশনাল, আমি কিন্তু যেগুলো দেখাচ্ছি সবই আমার সাবজেক্ট রিলেটেড, যেমন ভেটেনারি অথবা বায়োলজিক্যাল সায়েন্স অথবা মাইক্রোবায়োলজি, এনিওয়ে আমার রিলেটেড। তো আমার একটা স্পেসিফিক সাবজেক্ট অথবা ফিল্ডেই দেখেন জিআরইর ব্যাপারে আমরা সব ধরনের পাইলাম, যে জিআরই লাগবে, লাগবে না, অথবা অপশনাল। আমরা ল্যাব রোটেশন লাগবে কি লাগবে না, সেন্ট্রাল অ্যাপ্লিকেশন কিনা, অথবা আপনাকে প্রফেসর ম্যানেজ করা ম্যান্ডেটরি কিনা, এই 3টা ক্যাটাগরিরই আমি পাইছি। অর্থাৎ আপনারা কোনো ডিপার্টমেন্টের স্টুডেন্ট হিসেবে আপনি এটা বলতে পারেন না যে ভেটেনারির জন্য ল্যাব রোটেশন লাগবে অথবা ভেটেনারির জন্য জিআরই লাগবে, আপনার এগ্রিকালচারের জন্য লাগবে বা লাগবে না, এটা বা সেটা টোটালি ডিফারেন্ট। জেনারেল কিছু নাই, কারণ অনেক ইউনিভার্সিটি প্রত্যেকে নিজেদের মতো করে স্বাধীনভাবে তারা অ্যাডমিশন সিস্টেম চালু করেছে। তো আপনারটা এইভাবেই প্রত্যেকটা ইউনিভার্সিটি ডিপার্টমেন্টে ঢুকে ঢুকে চেক করতে হবে। একটু সময় সাপেক্ষ, ধৈর্যের কাজ,
কিন্তু এটা না করলে আপনার কোনো শর্টকাট নাই, যে কারণে আসলে আমার এটা এটা বোঝানোর জন্য এতগুলো এক্সাম্পল দেখানো, এবং ভাষাগুলো দেখবেন একটু ডিফারেন্ট মানে তার মিনিংও ডিফারেন্ট। তো এটা আপনার এক্সপিরিয়েন্স হবে যত বেশি আপনি দেখবেন। ডেডলাইন বলা আছে ডিসেম্বরের 1 তারিখ, স্প্রিং এর জন্য জুন। কালকে একটা প্রশ্ন ছিল, ভাইয়া স্প্রিং এর জন্য তাহলে অ্যাভারেজ ডেডলাইন কবে? অ্যাভারেজ কোনো ডেডলাইন নাই, যেখানে ক্লাস শুরুর ডেটটা অ্যাভারেজ সবার সেম। জানুয়ারি মাসে স্প্রিং শুরু, ফল শুরু হচ্ছে সেপ্টেম্বর বা অগাস্টের লাস্ট উইক, আর জুনে শুরু হচ্ছে সামার। তার মানে আপনার ডেডলাইনের, সরি, ক্লাস শুরু হওয়ার মিনিমাম 3 মাস আগে আপনার ধান্দা থাকবে অ্যাপ্লিকেশন কমপ্লিট করা। কিন্তু যাদের ডেডলাইন ডিসেম্বরের 1 ফলের জন্য, তারা কিন্তু 6-7 মাস আগে। সুতরাং আপনি চেষ্টা করবেন যে কোনো সেমিস্টারেই হোক, আপনার কোনো সেমিস্টার টার্গেট হবে না, হ্যাঁ। আপনার টার্গেট হবে আপনি এ, পরবর্তী ধরেন 2টা বা 3টা সেমিস্টারের মধ্যে এক জায়গায় যেতে চান। কাজে আপনি ফলের জন্য খুঁজলেও আপনি সেখানে স্প্রিং পেয়ে যেতে পারেন, বা স্প্রিং এর জন্য খুঁজলে পরের মানে চলে যেতে পারেন। তো এটা নিয়ে হেডেক নেওয়ার কিছু নেই, আপনি জাস্ট প্ল্যান 1 ইয়ারের মধ্যে আসবেন। এখানে আরেকটা জিনিস লিখেছে, ইউ মাস্ট অ্যাকসেপ্টেড বাই প্রফেসর, বাই মেজর প্রফেসর, অর্থাৎ এই ইউনিভার্সিটিতে এই সাবজেক্টে আপনার প্রফেসর এগ্রি না হওয়া পর্যন্ত আপনার অ্যাডমিশন হবে না, কারণ মাস্ট শব্দটার অর্থ সেরকমই, তাই না? ওকে, দ্যাটস গুড। আমরা অনেকখানি আলোচনা করেছি। এবার আসি অ্যাডমিশন রিকোয়ারমেন্টের, আমরা আরেকটা ইউনিভার্সিটি দেখাবো, নিউ মেক্সিকো স্টেট ইউনিভার্সিটি। এখানে আমাদের একজন আপু এবছরই 2023-এ এসেছেন ওয়াটার সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টে, ঠিক এই প্রোগ্রামে, হ্যাঁ। যারা এটা নিয়ে ইন্টারেস্টেড তারা দেখতে পারেন। এখানে ব্যাচেলরের সিজিপিএ তারা বলেছে একটু বেশি, 3.5 অথবা হায়ার, 4-এর মধ্যে। তো আপনি এই ইউনিভার্সিটিতে যাদের 3 আছে, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না, অথবা আপনার চান্স থাকবে না। তো এ থেকে এই বোঝা যায় মিনিমাম 3 হলে সিজিপিএ আমরা অ্যাপ্লাই করতে পারবো মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিজে। কিন্তু আপনার এমন সময় এখানে আপনার পরিচিত বড় আপু বা ভাইয়া থাকার কারণে আপনার এটা খুব ভালো লাগতে পারে, তখন আপনি ডিসহার্টেড হবেন, অ্যাপ্লাই করতে পারবেন না। কাজে আপনার সিজিপিএ কখনোই যে কোনো ভাবে হেন তেন হলেই হবে, এটা যারা বলবে তারা আসলে 100% কারেক্ট নয়। হয়তো বা হতে পারে, কিন্তু আপনি যে সেখানে পাবেন চান্স, তার কোনো মানে নেই। তো যাদের এখনো আন্ডার গ্রেড লেভেলে আছেন, ডেফিনেটলি 1 সেমিস্টার বাকি থাকলেও ট্রাই টু ইনক্রিজ ইট আপ টু দ্য লেভেল, অথবা যত বেশি পারা যায়। আবার বলছে হাউ এভার, তারা 3 থেকে 3 পয়েন্টের মধ্যে হলেও কনসিডার করে অনেক সময়। দুই ধরনেরই আছে, কেউ বলছে 3 আমরা অ্যাকসেপ্ট করি কিন্তু 3.2 হলে ভালো, এরা বলছে 3.5 আমরা মিনিমাম কিন্তু কম হলে অনেক সময় করি। তো সবকিছুই আসলে আনসার্টেন, কারণ ডাইভার্সিফাইড সবকিছু, তাই না? এই ইউনিভার্সিটির কিছু প্রোগ্রামের নাম মাস্টার্স এর: এগ্রিকালচারাল ইকোনমিক্স, এক্সটেনশন, অ্যানিমেল সায়েন্স, এন্টোমোলজি, প্লান্ট প্যাথোলজি, উইড সায়েন্স, ফিশ, ওয়াইল্ড লাইফ, প্লান্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, ওয়াটার সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট। তো এইগুলো সবই এগ্রিকালচারের আমাদের সাবজেক্ট, কলেজ অফ এগ্রিকালচার নামে, হ্যাঁ। তো এরকম কলেজ অফ এগ্রিকালচার কোথাও থাকলে সেখানে ধরে নেওয়া যায় মোস্টলি আমাদের সবগুলো সাবজেক্টই থাকে। তো আমরা অবশ্যই চাইবো ইউনিভার্সিটিতে 2024 সালে আপনারা অনেকজন আসেন। আর এটা সম্ভবত তার প্রফেসর হবেন, হ্যাঁ, বলেছিলাম যে একটু লিঙ্কডইন দিতে। এখন আমরা প্রফেসরের অনেক সময় কিভাবে খুঁজে পাবো, এটা আমরা কালকে আজকে সকালে দেখেছি আগের এপিসোডে, বাট ওই প্রফেসরের কাছে আমি অ্যাপ্লাই করবো কিনা এই সিদ্ধান্তটা আবার আরেকটা কঠিন সিদ্ধান্ত, হ্যাঁ। অথবা ইমেইল করবো কিনা। যেমন এই প্রফেসরের ওয়েবসাইটে তেমন কিছু লেখা নাই, উনি কি এই একটা ইনস্টিটিউট আছে তার ডিরেক্টর, তার পড়াশোনা আছে কই কই, তার রিসার্চ ইন্টারেস্ট কি, সোসিও হাইড্রোলজি, হাবি যাবি। তো এইগুলোর মধ্যে কোনোটা যদি আপনার ইন্টারেস্ট থাকে বা ভালো লাগে, তাহলে আপনি তাকে লিখবেন। যদি আপনার ভালো না লাগে, আপনি এগুলো নিয়ে কাজ করতে চান না, জাস্ট লিভ ইট। আর প্রফেসর আছে এই ডিপার্টমেন্টে, তাই না? এইভাবেই আসলে চুজ করতে হয়। এখন আমরা কিভাবে একজন প্রফেসরের ল্যাবে ঢুকবো, আগের এপিসোডে দেখেছি ডক্টর হাউ চ্যাং এর ওয়েবসাইটে কিভাবে যাব সেটা দিয়ে। ধরে নিচ্ছে এরকম আরেকজন প্রফেসর পেলাম, মারাফিনি, নাম মারাফিনি ল্যাবরেটরি, অর্থাৎ এটা তার ল্যাব। তার আলাদা একটা ওয়েবসাইট আছে হাউ চ্যাং এর মতো। ওয়েবসাইটের কিছু কথা তেমন লেখা নাই। তার রিসার্চের ট্যাবে যদি ক্লিক করি, সে কি নিয়ে রিসার্চ করে,
সিকোয়েন্সিং জেনেটিক হাবিজাবি অনেক কঠিন কিছু নিয়ে গবেষণা করে মনে হচ্ছে। উনি কোন ব্যাকটেরিয়া নিয়ে কাজ করে সেটা লেখা আছে এখানে। আরেক আর আরেক এই ব্যাকটেরিয়া সহ আরো বিস্তারিত কিছু লেখা আছে। তার কারেন্ট রিসার্চ এমপ্লয়িরা কি নিয়ে কাজ করে এটা লেখা আছে। তো এটা যদি আপনি পুরোটা পড়েন, এর মধ্যে যদি কিছু বুঝেন, আস্তে আস্তে বুঝবেন। অনেক সময় আমরা যতটুকু আমাদের রিসার্চ নলেজ, তাদের গবেষণাগুলো একই ফিল্ডের হওয়া সত্ত্বেও আমরা অনেক সময় কিছুই বুঝতে পারবো না। এগুলো বুঝতে হবে আসলে আস্তে আস্তে। অনেক সময় আপনার ভালো লাগবে কোনো প্রফেসরকে, কারো চেহারা দেখে ভালো লাগতে পারে, কারো কোনো বিগ স্কুলের প্রফেসর দেখে ভালো লাগতে পারে, অথবা ভালো লাগতে পারে তাদের পাবলিকেশন দেখে, ও তার পাবলিকেশনটা এখানে দেওয়া নেই, সরি। হয়তো বা কেউ প্রতি বছরে যারা প্রফেসর হতে চান ইউনিভার্সিটির, বা খুব ভালো রিসার্চের আউটপুট আনতে চান, অনেক পাবলিকেশন করতে চান, আপনি প্রফেসরের পাবলিকেশন দেখে ভালো লাগবে, কারণ ন্যাচারাল পাবলিকেশন করে, আরো ইম্প্যাক্ট ফ্যাক্টর বেশি, এরকম জার্নালে রেগুলার পাবলিকেশন করে, তার মানে আপনারও হবে। তো এই জিনিসগুলো তখন আপনার বোঝার চেষ্টা করতে হবে, কারণ আপনি তার মতো হতে চান। সুতরাং কঠিন হলে এগুলো আস্তে আস্তে গুগল টুগল করে, চ্যাট জিপিটি অথবা যে কোনো ভাবে, অথবা স্যারদের সাথে কমিউনিকেট করে জিজ্ঞেস করতে পারেন যে স্যার, এগুলো নিয়ে আমার খুব ইন্টারেস্ট, আমি একটু এগুলো নিয়ে জানতে চাই। কারণ স্যার এগুলো হায়ার ডিগ্রি নেয় আমাদের, এটা আমরা লাকি যে আমাদের অলমোস্ট সব স্যারই পিএইচডি হোল্ডার। তো তারা এইসব প্রসেসের মধ্যে দিয়ে গেছেন। আমরা অনেক সময় স্যারদের সাথে আমরা কমিউনিকেট করতে চাই না, বড় ভাই আপুদের সাথে কমিউনিকেট করতে চাই না, আবার নিজেও খুব একটা পারি না। আপনার এখানে কোনো হার্ম নাই আপনি যদি আপনার স্যারের কাছে যান, কারণ স্যাররা অনেক জানেন রিয়েলি। আর এইসব প্রসেসের মধ্যে দিয়ে সবাইকে যেতে হয়, সেম প্রসেস, কাজেই তারা জানেন না এটা না। বরং তারা ক্লাসে যদি আমাদের হেল্প করতে চান, আমাদের পাশের জন্য বা আমাদের ক্যারিয়ারের জন্য, তো এটা ওয়ান কাইন্ড অফ আপনার ক্যারিয়ারের একটা অ্যাপ্রোচ। তো এখানেও আপনি হেল্প পাবেন, কিন্তু আমরা যাই না তাই পাই না। কিন্তু রিকমেন্ডেশন লেটারের জন্য ঠিকই যাই শেষ মুহূর্তে। আপনি প্রথম স্টেজ থেকে শুরু করেন, কোনো অসুবিধা নেই, বরং এটা আপনাকে হেল্প করবে অন্তত রিসার্চের থিমগুলো কিভাবে, এটা বোঝার জন্য। আপনারা আমাদের ইমেইল এপিসোডে অবশ্যই এইগুলাকে কিভাবে সাজিয়ে লিখতে হয়, আপনার ইন্টারেস্টটা এটা দেখাবেন। তো এগুলো না বুঝলে আপনি ইমেইলের ওই পার্টিকুলার অংশে গিয়ে আপনি এটা খুব ভালোভাবে তুলে ধরে লিখতে পারবেন না যে আমি তোমার রিসার্চ ল্যাবে এই কারণে ইন্টারেস্টেড। হ্যাঁ, তো এগুলো একটু দেখতে হবে। আমরা দেখবো এই প্রফেসরকে নিয়ে আমরা গবেষণা করছি, তার কাছে অ্যাপ্লাই করবো কিনা। প্রফেসর, প্রিন্সিপাল ইনভেস্টিগেটর, তার ল্যাবের স্টুডেন্ট, পোস্ট ডক্টরাল ফেলো। পোস্ট ডক্টরাল ফেলো মানে তাদের অলরেডি পিএইচডি আছে, ডক্টরেটের পরে তারা এই ডিগ্রিটা নিচ্ছে। ডিগ্রি নয় ঠিক, একটা ট্রেনিং। সাধারণত প্রফেসর হওয়ার জন্য এটা অনেক জায়গায় নেসেসারি হয়, মোর এক্সপিরিয়েন্সের জন্য। যাদের পিএইচডি খুবই হাইলি ইম্প্যাক্টফুল, অলরেডি পিএইচডি তেই তারা এই লেভেলের গবেষণা করেছে, তাদের অনেক সময় এটা দরকার হয় না, কিন্তু মোস্টলি সবার এটা করতে হয় যারা প্রফেসরে যাবে, অথবা টার্গেট থাকে বাই দিস টাইম ম্যানেজ করতে না পারলে। আর পোস্ট ডক্টরাল ট্রেনিং মানে এটা হচ্ছে ফুল টাইম জব, জব মতো। আমরা পিএইচডি স্টুডেন্ট বলেছি এপিসোড ওয়ানে যে আমরা 20 আওয়ার্স কাজ করতে পারি, অর্থাৎ হাফ টাইম টোটাল টোটাল ওয়ার্কিং আওয়ারের। কিন্তু পোস্ট ডক্টরালে যখন যাবেন তখন আপনি ফুল টাইম হয়ে যাবেন। ফুল টাইম মানেই একজন পিএইচডি স্টুডেন্ট যা স্যালারি পায়, একজন পোস্ট ডক্টরাল ফেলো তার ডাবল স্যালারি পাবে, কারণ তার ওয়ার্কিং আওয়ার ডাবল। তো পিএইচডি স্টুডেন্টদের অ্যাভারেজ স্যালারি 2000 হলে তাদের স্যালারি 4000 পার মান্থ। ইটস এ হিউজ। কারণ আপনি আজকে পিএইচডি, সামনের মাসেই পোস্ট ডক, তো আজকে আপনার যে লাইফ স্টাইল সামনের মাসে এটা চেঞ্জ হবে না, কিন্তু আপনার ইনকাম সোর্স একেবারে ডাবল হয়ে যাওয়া এটা চারটিখানি কথা নয়। তো আমি যেটা বলছিলাম, তার পোস্ট ডক্টরাল ফেলো পাইলাম 2 জন, আরেকজন 3 জন। তো পোস্ট ডক্টরাল ফেলোদেরকে স্যালারি দিতে হয় বেশি, এই স্যালারিটা কিন্তু এই পিআই এর প্রজেক্ট থেকেই আসে। তার মানে কি, 3 জন পোস্ট ডক্টরকে যদি $4000 করে মাসে স্যালারি দেয়, তাহলে তো তার $12,000 শুধু পোস্ট ডক্টরালকেই দেয় প্রতি মাসে। গ্রাজুয়েট ফেলো দেখেন, তার গ্রাজুয়েট ফেলো মানে হয় এমএস না হয় পিএইচডি। ও আরেকজন পোস্ট ডক্টরাল, 4 জন, এমএস এমডি অথবা পিএইচডি এনিওয়ে। তো তার অনেকগুলো স্টুডেন্ট, চিন্তা করা যায় তার কতগুলো প্রজেক্ট। আবার একজন পোস্ট ডক্টর কারেন্টলি কি নিয়ে কাজ করতেছে এগুলো লেখা আছে। আনবিলিভেবল, আমি খুব কমই এরকম কোন ল্যাব দেখেছি এর আগে। এবং তার অ্যালামনাই কারা, অর্থাৎ আগে যারা পাশ করে গেছে। 14 সালে একদম পোস্ট ডক্টরেট করছে, তার কাছে সে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অন্য একটা ইউনিভার্সিটিতে। আপনার যদি এই ফিল্ড রিলেটেড, তার যে রিসার্চ, এই রিসার্চ গুলোর সাথে যদি আপনার ম্যাচ করে, অথবা এইখানে যেটা লেখা আছে
যদি আপনার ইন্টারেস্ট থাকে, আপনি শুধু তাকেই লিখতে পারবেন না, আপনি গিয়ে তার অ্যালামনাই যেখানে দেখবেন এই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এই ইউনিভার্সিটিতে আছে, আপনি ওই ইউনিভার্সিটির ওয়েবসাইটে যদি যান এই নাম দিয়ে সার্চ করলে পাবেন। শুধু তাই না, এই নাম দিয়ে যদি আমরা গুগলে সার্চ করি, তার নামটা লিখবো আর লিখবো যে অ্যাট অমুক ইউনিভার্সিটি, হ্যাঁ, এটা ওই ইউনিভার্সিটিতে ওই প্রফেসরের প্রোফাইল, অথবা এটা আমরা যে কটা লিঙ্ক পাবো সেখানে যাব, তারপরে দেখবো সে ওখানে মলিকুলার এবং সেলুলার বায়োলজির প্রফেসর, সেইগুলো নিয়ে রিসার্চ নিয়ে কাজ করে। তার রিসার্চ ডিসক্রিপশন অন্যভাবে লিখেছে, এটা ইউনিভার্সিটির ওয়েবসাইট, এটা দেখে মনে হচ্ছে আমি ওখানেও দেখেছি, হ্যাঁ। সো ওইখান থেকে সে পাশ করা, তার মানে হলো সে একই বিষয়ে গবেষণা করে। তার মানে আপনার যদি ওই বিষয়ে ইন্টারেস্ট থাকে, ওই বিষয়ে আপনার দুইজন প্রফেসরের সাথে ম্যাচ করে, আপনি দুইজন যেহেতু দুই ইউনিভার্সিটির একই দিনে এক বছরে দুইজনকে ইমেল করে দেন। এইভাবে একটা ওয়েবসাইট থেকেও অন্য ওয়েবসাইটে মানে অন্য প্রফেসর খুঁজে পাওয়া যায়। শুধু ইউনিভার্সিটি বেস করে আমরা যে খুঁজলাম, যে প্রত্যেকটা ইউনিভার্সিটির আগে লিস্ট সংগ্রহ করব, সেই লিস্ট থেকে এভাবে এভাবে আমরা প্রফেসরের খুঁজে বের করব, একটু টাইম কনজিউমিং। এটা আপনি সব জায়গায় পাবেন না, কারণ সবার ওয়েবসাইটে এরকম অন্য ইউনিভার্সিটির প্রফেসর অ্যালামনাই পাবেন না। অনেক জায়গায় অ্যালামনাইয়ের লিস্টও দেওয়া থাকে না। ওকে, গুড। আরেকজন এখানে এমএস বা পিএইচডি করছে, আরেক জায়গায় গিয়ে আবার এমএস পিএইচডি করতেছে। একজন ইনস্টিটিউট অফ পাস্টিউরের, একটা বিখ্যাত ইনস্টিটিউট লাইফ সায়েন্সের জন্য, সেখানে একজন ল্যাব হেড 14 সালে পোস্ট ডক করা। তো এইভাবে দেখতে থাকুন আর বুঝতে থাকুন। এখন এই প্রফেসর নামজাদা প্রফেসর, সুতরাং আপনার প্রোফাইল যদি খুব দুর্বল হয়, আপনার হয়তো হবে না, আপনি জানেন, তবুও সামিউল ইসলামের মতো জাস্ট টু প্র্যাকটিস আপনি লিখতে পারেন। কন্টাক্ট, এই প্রফেসরের ইমেইল এখানে পাবো আমরা। আরো কিছু অ্যাডিশনাল ইনফরমেশন থাকতে পারে, কারণ এনজয় করে তাহলে হবে। কন্ট্রাক্টের মধ্যে লেখা আছে আর ইউ ইন্টারেস্টেড ইন দ্য ল্যাব, যদি পোস্ট ডক্টরাল হন তাহলে আপনি এই জিনিসগুলো পাঠান। আর যদি আপনি গ্রাজুয়েট প্রোগ্রামের স্টুডেন্ট হতে চান, তাহলে তিনি এই 3টা ডিপার্টমেন্টের অথবা 3টা প্রোগ্রামের স্টুডেন্ট নেয়। বলছে যে প্রথমত ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ দিস প্রফেসর, তার নাম এটা, হ্যাঁ। ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ দিস প্রফেসর, আদারওয়াইজ আপনি ফার্স্ট অ্যাপ্লাই ডিরেক্টলি, আপনি ডাইরেক্টলি অ্যাপ্লাই করে দিতে পারেন। তার মানে উনি বলতেছে আমি তোমার প্রোফাইল আগে রিভিউ করতে পারি, অথবা তুমি ডিরেক্টলি অ্যাপ্লাই করে দিতে পারো। তার মানে এখানে সেন্ট্রাল অ্যাপ্লিকেশন করা যায়, ওকে। তো আপনি সেন্ট্রাল অ্যাপ্লিকেশন করার সিদ্ধান্ত নিয়ে দেখলেন, অথবা তাকে লিখলেন, রিপ্লাই পাইলেন না। ও, উনি আবার আর্জেন্টিনার সাপোর্টার, দেখেন তো। আমরা এভাবে প্রফেসরকে চুজ করব। তবে শুরুতে আমাদের যদি এই রিসার্চ ইন্টারেস্টটা ম্যাচ না করে, যত বড় মানের প্রফেসরই হোক, আপনার ওখানে কোনোভাবেই যাওয়ার দরকার নেই, কারণ আপনি এগুলো পারবেন না। আর ইন্টারেস্টিং মানে ইন্টারেস্ট আছে এই এই জিনিসগুলো এখানে খুবই প্রায়োরিটি দেওয়া হয়, কারণ এরকম নামজাদা প্রফেসর আপনার যেখানে ইন্টারেস্ট সেই 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 ডিপার্টমেন্টেও আছে। তো তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করবেন। এটা আরেকজন প্রফেসর ইউনিভার্সিটি অফ নিউ হ্যাম্পশায়ারে, ওখানে আমাদের এনিম্যাল হাজবেন্ডারির দুইজন খুবই প্রোঅ্যাক্টিভ স্টুডেন্ট আছে। তার রিসার্চ সম্পর্কে এখানে লেখা পাবেন, কি কি কোর্স করায়, তার পাবলিকেশন গুলো এখানে পাবেন। তো তার পাবলিকেশন কত সালে পাবলিশ হয়েছে, হ্যাঁ, এটা আমরা দেখব। উনি রানিং খুব ভালো প্রফেসর কিনা, অথবা গবেষণা করছে কিনা, অথবা এটা হচ্ছে জার্নালের নাম, এই জার্নালের ইম্প্যাক্ট ফ্যাক্টর কত, যদি দেখতে চান কি মানের জার্নালে তিনি পাবলিশ করেন। পাবলিশ হয়েছে 2017 সালে, 2017 সালে, 2016 সালে, কিন্তু আপনি তো অ্যাপ্লাই করতেছেন 2024-এর জন্য। তাহলে কি 17 থেকে 2024 সাল পর্যন্ত তিনি পাবলিকেশন করে না? হতে পারে করেন, কিন্তু এই ওয়েবসাইটটা তিনি রেগুলার আপডেট করে না, অথবা হতে পারে উনি আর পাবলিকেশন করছেন না, এমনও হতে পারে। তো এটা দেখার জন্য জাস্ট একটা অল্টারনেটিভ ওয়ে, সেটা হলো
গুগল স্কলারের নাম আমরা সবাই জানি, আর জানি হলো রিসার্চ গেটের নাম। এই দুইটা রিসার্চ এরিয়ার সবচেয়ে কমন একটা ওয়েবসাইট। আমরা প্রফেসর নামটা কপি করব, ছবিটা একটু দেখে নেব দেখতে কেমন। তারপর এখানে গিয়ে প্রোফাইল সিলেক্ট করব। আনফরচুনেটলি তার প্রোফাইল এই নামে নাই, অথবা তার কোনো প্রোফাইলে নেই। রিসার্চ গেটেও একইভাবে সার্চ বারে সার্চ করব। রিসার্চ গেট, যারা এগুলো জানেন না, জাস্ট গুগল আর ইউটিউব, আপনি এগুলো সম্পর্কে জেনে যাবেন। কোনো রিসার্চারের এগুলোতে অ্যাকাউন্ট থাকলে আপনি তার সম্পর্কে মোর কিছু ইনফরমেশন জানতে পারবেন। নাম দিলাম, তার এই নামে রিলেটেড কিছু পাবলিকেশন আসছে, কিন্তু এই মানুষটা সেই কিনা আমরা দেখার জন্য একটু এখানে পিপল, মানে এগুলো ফেসবুকের মতোই, আমাদের ইউনিভার্সিটির নাম মিলছে এবং তার নাম মিলছে, সুতরাং ধরে নিচ্ছি এটাই তিনি। খুবই আনলাকি, সম্ভবত আমরা তার রিসার্চ গেটের প্রোফাইলটাও কমপ্লিট না। ওকে, আমরা যদি অন্য কাউকে পাই। তো এই প্রফেসর সম্পর্কে আমরা খুব বেশি জানতে পারলাম না, আমাদের যতটুকু রিসার্চ আছে তা দিয়ে। আরেকটা জায়গা আছে, ওকে আমি সেটাতে যাচ্ছি না। পাবমেড রিসার্চেও যারা জানেন তাদের জন্য পাবমেড একটা ওয়েবসাইট, জার্নাল পেপার খোঁজার জন্য। ওখানেও অনেক সময় নাম দিয়ে খুঁজে পাওয়া যায়। তো আমরা এই প্রফেসর সম্পর্কে জানলাম না, তাহলে তাকে দেখে আমাদের কিভাবে ভালো লাগবে? আমরা এই প্রফেসরকে ইমেল করব কিনা? আমি ধরে নিচ্ছি আপনার এই ডিপার্টমেন্টে আরো অনেক প্রফেসর আছে, কাজে আপনি তার নামটা কপি করে আমাদের এক্সেল ফাইলে রেখে দিন এবং জাস্ট মেনশন করে রাখুন তার সম্পর্কে আরো জানতে হবে। কাজে আরো যাদের সম্পর্কে আপনার ওয়েবসাইটে ক্লিয়ারলি লেখা আছে এর আগের ল্যাবের মতো, আপনি তাকে আগে চুজ করুন যে আপনি ওখানে আগে ইমেল করবেন, হ্যাঁ। আর যেগুলোতে ডিরেক্ট সেন্ট্রাল, সেগুলোতে তো আপনি সময় নষ্ট করবেনই না। তো রক, তার নাম মনে হয় ডক্টর রক। উনি কি নিয়ে কাজ করে? হোস্ট প্যাথোজেন বায়োলজি। আই এম সরি যে আমি হচ্ছে আপনাদের প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ দেখাতে পারছি না, কারণ হলো এগ্রিকালচারের প্রফেসরদের ল্যাব বুঝতে আমার অনেক সময় লাগবে, এবং তারা কি নিয়ে কাজ করে সেটা এক্সপ্লেন করতেও আমি পারবো না। এটা টাইম কনজিউমিং হবে, সুতরাং আমি আমি যেগুলো বুঝি এগুলোই দেখাচ্ছি। তো একইভাবে তার গবেষণা সম্পর্কে এখানে পাবো, তার ল্যাবের মেম্বার সম্পর্কে এখানে পাবো। তার ল্যাবে অনেক মেম্বার দেখা যায়। হ্যাঁ, পিএইচডি স্টুডেন্ট। ইনি একজন সায়েন্টিস্ট হিসেবে এখানে আছে, তিনি স্টুডেন্ট না, পোস্ট ডক্টরালও না, তার জব আসলে গবেষক হিসেবে আছে। তাদের এটাও পিএইচডি পরে একটা জব করা যায়। পিএইচডি স্টুডেন্ট তারা কি নিয়ে কাজ করে লেখা আছে। সো প্রফেসর কি নিয়ে কাজ করে এটা রিসার্চ ট্যাবে যখন আমরা পাবো, তার স্টুডেন্টরা কি নিয়ে কাজ করে এটা যখন দেখব, আপনার হতে পারে এই স্টুডেন্ট এবং এই স্টুডেন্ট যে কাজ করে এই দুইটা স্লাইটলি ডিফারেন্ট হতে পারে। তার মানে দুইটা স্লাইটলি ডিফারেন্ট হলেও কিছু ডিফারেন্ট তো হবে, সবাই তো আর একই জিনিস করবো না, তাই না? এই দুইটার যে কোনো একটা যদি আপনার সাথে মিলে, আপনি প্রফেসরকে লিখতে পারেন, হ্যাঁ। তবে ওভারঅল থিমটা অলমোস্ট সেম হবে ডেফিনেটলি, কারণ অনেক সময় প্রফেসররা দুইটা ট্র্যাকে কাজ করে, কিন্তু দুইটা ট্র্যাকে কাজ করলেও বিষয়টা এমন না যে একজন ফরেস্ট অ্যাগ্রোনমি নিয়ে কাজ করে, প্ল্যান্ট মানে প্ল্যান্ট ব্রিডিং একরকম, আরেকটা হচ্ছে প্ল্যান্ট নিউট্রিশন একরকম, এইরকম দুইটা ফিল্ড সাধারণত হয় না। ব্রিডিং এই হয়তো দুইটা উইক কাজ করতে পারে, কিন্তু আপনার জাস্ট ব্রিডিং মিললেই আপনি সেখানে অ্যাপ্লাই করতে পারেন। তো এই ল্যাবটাও খুব এনরিচড। এগুলো আমাকে রূপক দিয়েছে, রূপক খুব বড় বড় ল্যাবের জন্য আসলে কোয়ালিফাইড এগুলো, সময় কাটায় এগুলোতে, হ্যাঁ। এনিওয়ে, আমরা যেটা বেশি দরকার সেটা হলো তার পাবলিকেশনস। এই প্রফেসরের পাবলিকেশন 2023 সালে পাবলিশ করা। তারপর আবার 2023 সালে ই লাইফ জার্নালে পাবলিকেশন করা, এটা একটা ভালো জার্নাল। 2022 সালে 2022 সালে নেচারে পাবলিকেশন করা। সেল একটা নেচারের মতো একটা বিখ্যাত জার্নালের পাবলিশার 2021 সালে করা। তার মানে তিনি প্রতি বছরই মাল্টিপল পাবলিকেশন করতেছে, এটাও সেলের খুবই ভালো ভালো জার্নাল। একেবারেই নামধন্য প্রফেসর। আর একটা জিনিস অনেক সময় আমরা দেখতে পারি, সেটা হচ্ছে এই প্রফেসর এই জার্নালের, এই পাবলিকেশনের অথর কেমন অথর। কেমন অথর বলতে, আমরা জানি আমরা কেউ কোনো পাবলিকেশনের ফার্স্ট অথর, কেউ হয়তো বা সেকেন্ড অথর, এটা নিয়ে আমাদের প্রশ্ন থাকে যে চতুর্থ নাম্বার অথর হলে আমার এটা হেল্প করবে কিনা। সো হেল্প যার কিছুই নাই, তার চেয়ে আপনার 6 নাম্বার অথর হিসেবে থাকা অবশ্যই ভালো। অন্তত আপনি ওই কাজের একদিন হলেও তো হেল্প করেছেন, অবশ্যই আরো কন্ট্রিবিউশন বেশি থাকবে আপনাদের, আই হোপ।
ও, প্রফেসরের নাম ভুলে গেছি, প্রফেসরের নাম ভুলে গেলে চলবে না। প্রফেসরের নাম হচ্ছে রক। এখানে অথরদের নাম, হ্যাঁ, না রক নাম তো দেখি না। ও আচ্ছা, এই যে দেখছেন অনেকগুলো অথর এখানে। এই তো সবার শেষে হচ্ছে রক। তো এই সবার শেষে অথর থাকা মানে তারা করেসপন্ডিং অথর অথবা খুবই ইম্পর্টেন্ট অথর। আর এইখানে তার ইমেইলের চিহ্ন দেওয়া থাকা মানে হচ্ছে এই পাবলিকেশন সম্পর্কে আপনার যদি কোনো ইনফরমেশন দরকার হয় আপনি তাকে লিখবেন। এটার মানে হচ্ছে তিনি করেসপন্ডিং অথর। অনেক সময় স্টার অথবা অন্য কিছু দিয়ে মেনশন করা থাকে এবং কোথাও না কোথাও পেপারের মধ্যে লেখা থাকে যে তিনি করেসপন্ডিং অথর, এটার মিনিং লেখা থাকে। তার মানে এই পেপারটার সুপারভাইজার তিনি, এই গবেষণা যে হয়েছে তার সুপারভাইজার তিনি, অর্থাৎ এই প্রফেসরের কোনো যেন তেন 2 দিন 4 দিন 10 দিন কাজ করার কোনো প্রফেসর এই লোক না। এই পেপারের এভরিথিং তার কনসার্ন হয়েছে, তার সুপারভিশনে হয়েছে। তার মানে এখানে এই পেপারটারও অনিয়ত রক। অনেক সময় এটা সবার শেষে থাকে না, সবার শেষে অনেক সময় থাকলেও যে তিনি করেসপন্ডিং হবে তা না। তো যিনি এই পেপারের করেসপন্ডিং, এখন আপনার তার ইয়ারলি 5টা পাবলিকেশন হবে, সবসময় সবই তার ল্যাবে হবে। তিনি কোনো কোনো স্টুডেন্টের কো সুপারভাইজার থাকলে সেই পেপারে তার নাম থাকবে। কাজেই তার মানে সব পেপারই তার ল্যাবে হয় তা না। সো এই প্রফেসর, আপনি হচ্ছে ওই করেসপন্ডিং অথরকে, এবং করেসপন্ডিং অথর হিসেবে তার ইয়ারলি কয়টা পাবলিকেশন হচ্ছে এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তার আরেকটা পেপারে যদি যাই, এটাতেও রক সবার শেষে কিন্তু করেসপন্ডিং কিনা লেখা নেই। এটা যে দেখতে হলে আপনাকে পেপারটা আসলে ডাউনলোড করে অথবা পিডিএফ এ যদি আমরা যাই, এখানে কিভাবে একটু দেখাবো। ইয়েস, স্টারের কথা বললাম, রকের পাশে স্টার মার্ক, আর স্টারের ব্যাখ্যা should be, ইয়া, দেখেন এখানে করেসপন্ডিং অথর লিখে ইমেল আইডিটা দেওয়া আছে, আর আগে স্টার মারা, স্টার মারা মানে এই ব্যক্তি এই পেপারের করেসপন্ডিং অথর, মানে এভরিথিং হ্যাজ ডান বাই হিম। ওকে, রক গ্রেট প্রফেসর, এমনটা না, আমরা লেখার চেষ্টা করব। ও, রকের পুরো নাম কি জেরেমি রক। উম, যেহেতু আগে প্রফেসর বললাম কিনা আমি নট শিওর, পাওয়া গেছে তুমি কোন ইউনিভার্সিটির। দেখেন কত কিছু দেখতে হয়, এগুলো যদি না দেখি আপনি অনেক সময় বুঝলো। জেরেমি রক, বানান ঠিক আছে। তার ইউনিভার্সিটির নাম হচ্ছে দ্য রকফেলার ইউনিভার্সিটি, হ্যাঁ লোগোর মধ্যে লেখা ছিল, আই মিস দ্যাট। হ্যাঁ, এই যে জেরেমি রক, তিনি কোথাকার প্রফেসর, রকফেলার ইউনিভার্সিটি, তার মানে সেম ব্যক্তি। আর ছবির দিকে তাকাইতে বলছিলাম একবার, কারণ হচ্ছে আপনি ছবি দেখে কনফার্ম করতে পারবেন ইউনিভার্সিটির নাম না দেখে থাকলেও যে আমি যাকে খুঁজছি তিনিই কিনা। হ্যাঁ, জেরেমি রকের এখানে পাবলিকেশনস আছে। ইয়ারে যদি ক্লিক করি রিসেন্ট গুলো আগে আসবে, 2023-এ তার কতগুলো পাবলিকেশন আপনি ইন শর্ট এখানে গুনে ফেলতে পারবেন। 2022-এ কতগুলো আছে জাস্ট শর্টলি গুনে ফেলতে পারবেন। এখান থেকেও জাস্ট পাবলিকেশনে ক্লিক করলে আপনি বিস্তারিত চলে যেতে পারবেন। তো গুগল স্কলার হচ্ছে ইজি। শুধু তাই না, তার প্রফেসরের ইম্প্যাক্ট এখানে দেওয়া আছে, তার সাইটেশন, অর্থাৎ তার পেপার গুলোকে অন্যরা সাইট করছে, সাইটেশন সম্পর্কে যারা গবেষণায় অ্যাড হবেন তারা জানবেন। রিসার্চ গেটেও একটু দেখবো, অনেক সময় আমরা গুগল স্কলারে পাবো না কিন্তু রিসার্চ গেটে পাবো। বাট আপনি যাকে এক জায়গায় পেয়ে যাবেন তাকে আবার সব জায়গায় খুঁজে দেখার দরকার নেই, দেখে তো তার এই প্রোফাইল কেমন সেই প্রোফাইল কেমন, সেম নেম কিন্তু আমার মনে হচ্ছে উনি কানাডার কেউ একজন। হ্যাঁ, ইনি হচ্ছে রকফেলার ইউনিভার্সিটির। তো এইভাবে তার রিসার্চে ক্লিক করলে তার কয়টা পাবলিকেশন 59 ইন ব্র্যাকেটে লেখা আছে, এবং একইভাবে আপনার পাবলিকেশন ডেট গুলো কোথাও লেখা থাকবে এরকম। জাস্ট দেখবেন যারা রিসেন্ট পাবলিকেশন করতেছে, আমাদের একটা কমন প্রশ্ন, আমরা যখন ওয়েবসাইটে প্রফেসরের ওয়েবসাইটে যাই আমরা বিস্তারিত পাই না, প্রফেসর প্রজেক্ট আছে কিনা এটা লেখা নেই, প্রজেক্টের ফান্ডিং কোন সাল থেকে কোন সাল চলতেছে এটা লেখা নেই। আপনি যদি এই পেপার গুলো খুঁজে পান, অর্থাৎ 2023, 22, 21 কন্টিনিউয়াসলি যদি তার পেপার চলতে থাকে, তার মানে এই 23 সালে তার প্রফেসরে কেউ না কেউ কিছু কাজ করতেছে। তো তার ল্যাবের স্টুডেন্ট সংখ্যা, তারা কি পর্যায়ে
স্টুডেন্ট, এমএস নাকি পিএইচডি কতজন, এগুলোর বেসিসে আপনার একটা ধারণা করে নিতে হবে যে হ্যাঁ তারা অ্যাক্টিভ ইন দ্য ল্যাব, এবং অ্যাক্টিভ প্রফেসর নেই আর তারা রেগুলার। ধরে নিচ্ছি জেরেমি রকের 5 জন পিএইচডি স্টুডেন্ট আছে, তার মানে আমরা ধারণা করতে পারি জেরেমি রক একজন স্টুডেন্ট 5 ইয়ার্স লাগে, ইউনিভার্সিটি লাগতে পারে কোনো, এনিওয়ে ধরে নিচ্ছি 5 বছরে, যেহেতু তার 5টা রানিং স্টুডেন্ট, তার মানে তার 5th ইয়ার একজন পিএইচডি স্টুডেন্ট আছে, এবং তিনি গ্রাজুয়েশন করার সাথে সাথে তার স্টুডেন্ট সংখ্যা হয়ে যাবে 4, কিন্তু উনি তো 5 জন করে সুপারভাইজ করে অভ্যস্ত, কাজে উনি আরেকজন স্টুডেন্ট নিশ্চয়ই খুঁজতেছে। তার মানে প্রতি বছরই স্টুডেন্ট খোঁজে এই প্রফেসর। আর এই প্রফেসর এই ইউনিভার্সিটি যদি শুধু ফলে অ্যাডমিশন নেয়, তার মানে আপনাকে ফলেই এখানে অ্যাপ্লাই করতে হবে তার কাছে যেতে চাইলে। ফল সব ইউনিভার্সিটি স্টুডেন্ট নেবে ওই সেমিস্টারে মাস্ট, এই জন্য আমরা সবসময় বলি ফল টার্গেট করতে। বাট কিছু ইউনিভার্সিটি আমি যেগুলো দেখাইছি অনেকগুলোতে এই যে স্প্রিং এর ডেডলাইন দেওয়া আছে, সামারের দেওয়া আছে, যেগুলোতে এগুলো পাবেন না, ধরে নেবেন ওরা বছরে একবার স্টুডেন্ট নেয়। তো আমরা যেটা খুঁজতে খুঁজতে হয়ে যায়, দেরি হয়ে যায়, ফলের মধ্যে ম্যানেজ করতে পারি না, এবং লাকিলি ওইসব ইউনিভার্সিটি খুঁজে পাই বাই দিস টাইম, যেসব প্রফেসর বলে যে তুমি তাহলে পরের সেমিস্টারে অ্যাপ্লাই করো, অথবা আমার ফান্ডিং নেই, পরের সেমিস্টার থেকে ফান্ডিং আসবে তখন অ্যাপ্লাই করো। তখন আমরা লাকিলি স্প্রিং এ আসতে পারি অথবা সামারে। কিন্তু আরো লাকি যারা, তারা স্প্রিং এর সময় খুঁজেই স্প্রিং এ ম্যানেজ করে ফেলতে পারে। তো এটা পুরাটাই আপনি কতটুকু সময় এবং ইফোর্ট দিচ্ছেন এবং খুঁজতেছেন তার উপর ডিপেন্ড করতেছে যে আপনি কখন তাকে ম্যানেজ করতে পারবেন বা কোথায় অ্যাপ্লাই করে ফেলতে পারবেন। তো রিসার্চ গেট আর গুগল স্কলার আমরা সব দেখবো না, সময় বাঁচবে, জাস্ট একটাতে খুঁজে পেলে আমরা তার সম্পর্কে ধারণা নিতে পারবো। আর যার ল্যাবে এই ধরনের কোনো ইনফরমেশনই পাবো না, অনেক নতুন প্রফেসর যারা এখনো হয়তো বা ল্যাব এস্টাবলিশ করতেছে, অর্থাৎ ফার্স্ট স্টুডেন্ট নেবে। এটা আরেকটা ক্রাইটেরিয়া, আপনার যদি প্রফেসর রিসেন্ট জয়েন করে থাকে, আমরা দেখেছি কে কোথায় কবে থেকে কাজ করতেছে, আর লিঙ্কডইনেও আমি দেখিয়েছি, ওই ভিডিওটা দেখলে পাবেন যে কোন প্রফেসর, তার প্রোফাইলে গেলে আমরা ফেসবুকের মতো দেওয়া থাকে সে কত সাল থেকে কোনো ইউনিভার্সিটিতে কাজ করতেছে। যারাই দেখবেন 22 সালে অথবা 23 সালে জয়েন করছে, দে মাস্ট হ্যাভ টু রিক্রুট স্টুডেন্ট, কারণ তারা অনেক টাকা পাবে, এবং ওই যে টেনিউর ট্র্যাকের কথা বলছি, 5 ইয়ার্স এর জন্য তারা ফাইট করতে রেডি। তো তারাও স্টুডেন্ট নেবে, তাদের প্রোফাইলে কিছু থাক না থাক, রিসেন্ট প্রফেসর তারা অবশ্যই স্টুডেন্ট নেবে, বাট নিয়ে ফেলতে পারে আপনি ইমেল করার আগেই, সেটা আলাদা বিষয়। তো আপনি নক করেন, তারা রিপ্লাই দেয় কিনা, আর রিপ্লাইয়ের বিস্তারিত আমরা ইমেইল এপিসোডে দেখব। এই প্রশ্নটা আমার মনে হয় বুঝতে পেরেছেন। আমরা দেখবো ফান্ডিং, আমরা এক এক ডিপার্টমেন্ট এক এক রকম হয় দেখে। আইএলএস প্রোগ্রাম দেখিয়েছিলাম ইউনিভার্সিটি অফ জর্জিয়াতে, আমি আর যেতে চাচ্ছি না। ইউনিভার্সিটি অফ জর্জিয়াতে কিন্তু আইএলএস প্রোগ্রাম ছাড়াও ওখানে 15টা ডিপার্টমেন্ট ছিল, এগ্রিকালচার এবং এনিম্যাল রিলেটেড সহ বা ছাড়া। এর বাইরেও কিন্তু যদি এগ্রিকালচারেরই হয়ে থাকেন বা এনিম্যাল রিলেটেড, আপনি কিন্তু ওই আইএলএস প্রোগ্রাম ছাড়াও স্পেসিফিক্যালি তাদের ডিপার্টমেন্টের ওয়েবসাইটে গিয়েও, যেমন প্ল্যান্ট প্যাথোলজি ডিপার্টমেন্ট বা প্ল্যান্ট ব্রিডিং ডিপার্টমেন্ট, আলাদা করে ডিপার্টমেন্টে গিয়েও আপনি প্রফেসর খুঁজতে পারবেন। সেখানে অ্যাপ্লিকেশনের প্রসিডিউরটা আরেক রকম হবে, এবং সেখানের ফান্ডিংটাও আরেক রকম হতে পারে, সেখানকার সবকিছু আলাদা হতে পারে। কাজে একটা ইউনিভার্সিটির আপনি এভরি হায়ার আপনাকে খুঁজে দেখতে হবে। আর নাম, ডিপার্টমেন্টের নামে কিছু আসে যায় না, আপনার ডিপার্টমেন্টের নাম দেখে যে আপনি দেখবেন যে সেটা আপনার ফিল্ডের না, এরকম না। অনেক সময় ন্যাচারাল সায়েন্স ডিপার্টমেন্টের মধ্যে আমাদের সায়েন্সের সবগুলো সাবজেক্ট ঢুকে থাকতে পারে। অনেক সময় আমি দেখেছি অস্ট্রেলিয়ার কিছু ইউনিভার্সিটিতে ডিপার্টমেন্ট মানে পুরো বিগ নামটা হচ্ছে কলেজের বা ডিপার্টমেন্টের নাম হলো ইঞ্জিনিয়ারিং, যেমন রুরাল রুরাল ইঞ্জিনিয়ারিং টাইপের কি যেন, তার মধ্যে এনিম্যাল সায়েন্সের বিগ বিগ প্রফেসররা ওই ওই ডিপার্টমেন্টের আন্ডারে কাজ করে। কাজে অলওয়েজ আপনার ফোকাস হবে আপনার প্রফেসরের ল্যাব, রকের মতো প্রফেসরের ল্যাব হবে ফোকাস। যদি ল্যাবের ইনফরমেশনে আমরা অনেক কিছু খুঁজে না পাই, আহ, অর্থাৎ আপনার ডিপার্টমেন্টের নাম যদি কোথাও খুঁজে না পান লিস্টে, তখন আপনি এরকম অন্যান্য ডিপার্টমেন্ট যেগুলো আপনার সাথে মিলে না কিন্তু
রিলেটিভলি ক্লোজ অনেক সময়, সেগুলোতেও আপনি খুঁজবেন তখন। অথবা ইজিলি আপনি বাদ দিতে পারেন ইউনিভার্সিটি। তবে এই জন্য ইউনিভার্সিটির লিস্টে শুরুতে ইম্পর্টেন্ট যে আপনি আসলে কোনগুলোতে খুঁজবেন, কারণ আমরা তো সব খুঁজবো না। আমরা র্যাঙ্কিং দেখেই যাব, সাবজেক্ট র্যাঙ্কিং, যে ওই ইউনিভার্সিটিতে আপনার ওই সাবজেক্টটা আছে। তো আপনি খুঁজে না পেলে হবে না, অবশ্যই কোথাও না কোথাও আছে যেটা লুকিয়ে থাকতে পারে। তো আমি অনেক আলোচনা করে ফেলেছি, আমার মনে হয় ফান্ডিং সোর্স কিভাবে খুঁজবো ওই ভিডিওতে আপনারা ডিটেলসই পাবেন। আর কোন প্রফেসরকে নক করবেন এই পর্যন্ত আলোচনা করলাম। প্রফেসর রিলেটেড আরো কিছু ইনফরমেশন কিভাবে পাবেন সেটা দিলাম। আর তাদেরকে কি লিখবেন, তাদেরকে কি রিপ্লাই দিবেন, এই বিষয়গুলো আমরা এপিসোড 5-এ দেখবো। আর যদি কিছু তখন প্রশ্ন অ্যারাইজ করে অবশ্যই কোশ্চেন করবেন। বাই দিস টাইম আমি আপনাদের সাথে একটু কোশ্চেন আনসারিং এ যাই। অনেক প্রশ্ন আপনাদের মনে জমে যাওয়ার কথা। এক্সকিউজ মি, আপনারা এখন আমার স্ক্রিন দেখতেছেন তাই না? কেউ আছেন নাকি কিছু শোনা যাচ্ছে না? হ্যাঁ, শোনা যাচ্ছে জি সিয়াম। ভাই, দেখা যাচ্ছে। ভাইয়া, আমি আমি বুঝতে পারছিলাম না যে, ওকে, এখন আমি কিছু প্রশ্ন নেওয়ার জন্য আসলাম। চ্যাট বক্সে একটা প্রশ্ন এসেছে শুধু, ভাইয়া কেউ যদি ফল সেমিস্টারে অ্যাডমিশন হয়ে স্প্রিং এ ক্লাস স্টার্ট করতে চায় সে কিভাবে ডেট অ্যাটেন্ড করবে? খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের হয়ে থাকে, বিশেষ করে যারা জবে আছি আমরা হয়তো বা টাইমলি ছুটি নিতে পারি না, বা ভিসা হইতে অনেক সময় দেরি হয়। তো এখানে যেটা করতে হবে, আপনি সিম্পলি আপনার প্রফেসর যদি ম্যানেজ করা থাকে প্রফেসরকে ইমেল করবেন যে আমার একটা ভ্যালিড রিজন অবশ্যই থাকতে হবে, যে আমি এই কারণে ফলে আসতে পারছি না, আমার কি স্প্রিং এ জয়েন করার কোনো ব্যবস্থা করা যাবে কিনা। উনি তখন গ্রাজুয়েট কোঅর্ডিনেটরকে কথা বলবে, এবং এটা খুবই সিম্পল। যদি প্রফেসর চায় যে হ্যাঁ আপনি স্প্রিং এ আসলে আমার কোনো অসুবিধা নাই, সেক্ষেত্রে ওরা আপনাকে আরেকটা I-20 দেবে। I-20, এটা ভিসা ক্রাইটেরিয়ার মধ্যে আমরা দেখাবো। I-20 দেবে, ওইটাতে আবার আপনার নতুন স্টার্টিং ডেট লেখা থাকবে, ওইটা নিয়ে তখন আপনি ভিসাতে দাঁড়াবেন। আর যদি আগেই ভিসা হয়ে থাকে তারপরে যদি আপনি চেঞ্জ করতে চান, এটা আমি আমি কখনো করিনি এটা, বাট এগুলো কাছাকাছি নিয়মের মধ্যে, খুব বেশি কিছু না। নতুন একটা I-20 দেবে যেটাতে আপনার স্টার্টিং ডেট স্প্রিং লেখা থাকবে, এবং ওইটা আপনার অ্যাম্বাসিতে চাইবে। ভিসা হয়ে থাকলেও পরে আপনি যখন আসবেন তখন ইমিগ্রেশনে চাইবে, বর্ডারে। তো ইটস ইটস ওকে। আর আর কিছু না, আর একটা সেভিস ট্রান্সফার একটা ইস্যু থাকে অনেক সময়। সেভিস একটা ভিসা রিলেটেড একটা ডকুমেন্ট, ওইটা আপনি কবে আসবেন সেটা I-20-র বেসিসে টাকা দিতে হয় কিছু, ওই টাকাটাই জাস্ট আপনার নতুন I-20-র এগেইনস্টে ট্রান্সফার করে দিতে হয়। অল্প কিছুদিন সময় লাগে, ইউনিভার্সিটি থেকে আপনাকে কনফার্মেশন জানানোর পরে হয়তো বা কয়েকদিন সময় লাগবে আপনার এই প্রসেসে যাইতে। তবে এর আগে আপনি কনফার্মেশন পেয়ে যাবেন। আর যাদের টিকিট কাটা থাকে তাদের টিকিট চেঞ্জ করতে হবে। একই ধরনের প্রশ্নটা করেন, কিভাবে করতে হবে এটা আমরা জানাবো এপিসোড 7-এ। আর আর একটা অপশন আছে, আরেকটা ক্ষেত্র হয় অনেক সময় যে আপনার প্রফেসর ম্যানেজ না, এটা সেন্ট্রাল অ্যাপ্লিকেশন করছেন, তখন আপনার সমস্ত যোগাযোগ হবে আসলে গ্রাজুয়েট কোঅর্ডিনেটরের সাথে। কাজে আপনি তাকেই ডিরেক্টলি বলবেন যে দেখো আমি তো অ্যাডমিশন পাইছি, আমি তো ফলে আসতে পারছি না, আমি হয়তো বা স্প্রিং এ আসবো, তোমার ইউনিভার্সিটিতে আসা যাবে কিনা। এখানে যে প্রবলেমটা হয় যদি এটা ল্যাব রোটেশন বেসিসে হয়, আমরা একটু ওয়েবসাইটে দেখলাম ল্যাব রোটেশনটা শুধু ফল সেমিস্টারেই করতে হবে বলছে, 1 মাস করে করে 3টা ল্যাবে। তো আপনি যদি ফল মিস করেন স্প্রিং এ আপনি তো ল্যাব রোটেশন করতে পারবেন না। অথবা করা যেতে পারে, সেটা আসলে ওই ইউনিভার্সিটিতেই জানতে হবে, গ্রাজুয়েট কোঅর্ডিনেটর আপনাকে জানাবে। অনেক সময় এই কারণে হতে পারে আপনি স্প্রিং এ তারা আপনাকে নিবে না, তখন আপনাদের যে ওয়েট লিস্ট আছে আপনাকে বাদ দিয়ে হয়তো বা আরেকজনকে স্প্রিং ফলে যে আসতে পারবে তাদেরকে নেক্সট কল করবে। তো একটু ট্রিকি, তবে প্রফেসর ম্যানেজ হলে ইউজুয়ালি সমস্যা হয় না, এটা হয়ে যায়। আর ল্যাবরেটরির ব্যাপারটা আমি খুব বেশি ভালো জানি না এরকম ক্ষেত্র কারোর সাথে হয়েছে কিনা। তবে যাই হোক না কেন তারাই আপনাকে গাইড করবে। আর যদি না করা যায় সেক্ষেত্রে তো আপনাকে একটু স্যাক্রিফাইস করতে হবে, কারণ আপনি যেতে পারছেন না টাইমলি, এটা তো একটা আপনার ল্যাকিংস, তো ল্যাকিংস এর জন্য স্যাক্রিফাইসের জন্য প্রস্তুত থাকতে হবে। নতুন করে আবার খুঁজতে হবে হয়তো বা স্প্রিং এর জন্য অন্য প্রফেসর, যদি এভাবে কারো চলে যায়। আরেকটা খুবই আনফরচুনেট কিছু ঘটনা অনেক সময় ঘটে, প্রফেসরের এভরিথিং ওকে, আপনি আসবেন,
আপনার ফ্লাইট হয়তো বা জানুয়ারি মাসের 10 তারিখ, হয়তো জানুয়ারি মাসের 1 তারিখে আপনাকে প্রফেসর ইমেল করে বলতেছে যে দেখো, আমার তো যে ফান্ডিং এ তোমাকে নেওয়ার কথা ছিল কোনো কারণে ফান্ডিংটা ক্যান্সেল হয়ে গেছে অথবা পসপন করছে, যে ফল থেকে শুরু হবে না, এটা স্প্রিং থেকে শুরু হবে। সরি, আমি স্প্রিং এর ডেট বলে ফল বলতেছি, তো স্প্রিং থেকে হবে না, তুমি পরের ফলে আসতে হবে। অথবা আমি আমি এরকম হয়েছে আমাদের এক বড় ভাইয়ের সাথে, আমার ইউনিভার্সিটিতেই ওই প্রফেসরের দায়িত্ব চেঞ্জ হয়ে গেছে, সে ডিপার্টমেন্টের ডিন হিসেবে জয়েন করছে। তো ডিন হওয়া মানে তার অনেক কাজ বেড়ে গেছে, অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে সে আর স্টুডেন্ট নিতে পারবে না। কাজেই ওই প্রফেসর তাকে অফার লেটার প্রডিউস করা করা অবস্থা থেকেও বলেছে যে আমি আর সুপারভাইজ করতে পারবো না, তুমি অন্য প্রফেসর দেখাও। তো এগুলো হচ্ছে খুবই আনলাকি সিচুয়েশন। আর ওই ফ্লাইটের আগে ভিসা পাওয়ার পরেও ক্যান্সেল হয়ে যেতে পারে, এটা আমি একজনই শুনেছি এত 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 অনেকজনের মানুষের মধ্যে। তো এই ধরনের খারাপ কিছু যদি আপনার সাথে হয়ে যায় কখনো, এর জন্য আসলে প্রস্তুত থাকতে হবে। এগুলো খুবই খুবই রেয়ার, সাধারণত হয় না। তো আপনার এই জন্য অনেকেই বলে যে অন্তত প্রফেসর ম্যানেজ করলে, আপনি 2জন প্রফেসর যদি ম্যানেজ করে ফেলতে পারেন অ্যাপ্লাই করার সময়, তাহলে এরকম কিছু একটা কোথাও ঘটে গেলেও আপনি সেখান থেকে পরিত্রাণ পাবেন, আরেকজনের কাছে ওই সেমিস্টার আসার সুযোগ আছে। না হলে পরের সেমিস্টার আপনি এসেই যেতে পারবেন, কারণ বাই দিস টাইম আপনি প্রো হয়ে যাবেন কিভাবে প্রফেসর ডিল করতে হয় বা অ্যাপ্লাই করতে হয়। এটা পরের সেমিস্টারে আসা আপনার জন্য আর কঠিন কিছু হবে না। আরেকটা আরেকটা কি যেন বলতে চাচ্ছি, একদম রিলেটেড কথা ছিল। এনিওয়ে, আমার মনে হয় আপনার প্রশ্নের উত্তর ক্লিয়ার হয়ে গেছে। ও, অনেক সময় আপনি 2টা ইউনিভার্সিটি থেকে যখন অফার লেটার পাবেন 2 জায়গায় অ্যাপ্লাই করাতে, তখন আপনাকে সুপারভাইজার ম্যানেজ থাকলেও অফার লেটার যখন আপনাকে দিবে, ওই অফার লেটারে আপনাকে সাইন করে ফেরত দিতে হবে। ওই সময় কিছুদিন আপনাকে সময় দেবে, যে আমরা তোমাকে 1 মাস সময় দিলাম, 1 মাসের মধ্যে তুমি এটা সাইন করে পাঠাতে হবে। সাইন করে পাঠানো মানে আপনি কনফার্ম করলেন যে আপনি তাদের ওখানে যাবেন। কাজেই হ্যাঁ, এটা এক ধরনের চুক্তি। যদিও আপনার প্রবলেম, এই জন্যই বললাম ভ্যালিড রিজন থাকতে হবে, ভ্যালিড রিজন থাকলে ওরা এটা কনসিডার করে। কিন্তু আপনি যখন ইচ্ছা করে 2টা ইউনিভার্সিটির মধ্যে কোনটা ভালো সেটাতে, বা কোনটাতে বেশি ফান্ডিং সেটাতে আপনি যেতে চাইবেন, তাহলে ইথিক্যাল হচ্ছে আপনি ওই ডিপার্টমেন্ট ওই অফার লেটার অ্যাকসেপ্ট করার আগেই আপনি সিদ্ধান্ত নিয়ে তার অফার লেটার অ্যাকসেপ্ট করবেন না। হ্যাঁ, এগুলো অনেক ট্রিকি, অনেক সময় হয় আপনার একটা অফার লেটার সাইন করে দেওয়ার ডেডলাইন শেষ হওয়ার পরে আরেকটা অফার লেটার পাইতে পারেন। সেক্ষেত্রে আল্লাহর নাম করে যেখানে পাইছেন আগে সেখানে আসতে পারেন, অথবা আনইথিক্যালি আগের অফারটা আবার রিজেক্ট করে দিলেও দিতে পারেন। তবে ইটস নট এ গুড প্র্যাকটিস, কারণ ওই প্রফেসর আর কখনো বাংলাদেশিদেরকে নিতে চাইবে না, বলবে যে তারা এরকম কারণ ছাড়া অথবা সামান্য কারণে তারা কথা দিয়ে কথা রাখে না। তো এটা ফিউচারের জন্য একটু খারাপ। আমি একটু ফেসবুক লাইভ পেজ থেকে কিছু প্রশ্ন নেওয়ার চেষ্টা করি। আপনাদের যদি মৌখিকভাবে কিছু বলার থাকে, আমি নেক্সট 15 মিনিটের মধ্যে এটা ক্লোজ করে দেওয়ার চেষ্টা করব, কারণ অলমোস্ট ডান, যেটা করার প্ল্যান ছিল আমার পক্ষ থেকে, আপনাদের প্রশ্ন না থাকে। আমার একটা প্রশ্ন আছে মেহেদি। সামসাদ বলছিলাম। ওকে ওকে, ভাইয়া প্লিজ। আচ্ছা, আমি একজন প্রফেসরকে মেল করেছিলাম। আম, তো উনি অটোমেটিক রিপ্লাই দিয়েছে। উনি ইউনিভার্সিটি গ্র্যাড প্যানেলে আছে, রিপ্লাই দিতে দেরি হবে। ওকে, তো এটা যদি অটোমেটিক রিপ্লাই, তো এখন এক্ষেত্রে আমি ওয়েট করবো না অন্য কোনো প্রফেসরকে রিচ করবো, কারণ ডেডলাইন চলে আসতেছে, এটা প্রশ্ন আর কি আমার। যদি আপনি 1-2 দিন দেরি হবে মানে আপনি তাকে, আমার মনে হয় আপনার সিমিলার অন্য প্রফেসর থাকলে আপনি যদি ধরে নেন যে আপনি তাকে সুপারভাইজার হিসেবে মনে করেন, আপনি তার কাছে যাবেন না, ডিসিশনটা আগে নিয়ে নেন। যদি অন্য প্রফেসর থাকে তাহলে আপনি তাকে দিয়ে দেন যে ওকে, থ্যাংক ইউ ফর ইউর ইমেল, তুমি খুব ব্যস্ত থাকি, হয়তো বা অন্য কারোর সাথে যোগাযোগ করতে চেষ্টা করছি। যদি আমি না পাই তাহলে পরে না, এটা লিখে আপনি, তাহলে সে আপনার জন্য অপেক্ষা করবে। তবে এই ধরনের রিপ্লাই আসা মানে কতদিন দেরি হবে এটা সাধারণত অটোমেটিক রিপ্লাই মেনশন করা থাকে। এটা যদি আপনার কনসিডারেবল হয় তাহলে আপনি অপেক্ষা করতে পারেন, তবে বেশি সেটিংস করাই বেটার হবে। ওকে, ওকে, থ্যাংক ইউ। ওকে, নেক্সট অন্য কারো কোনো প্রশ্ন জেগেছে?
আমার মনে হচ্ছে প্রশ্ন নাই, কিন্তু কিছু প্রশ্ন তো থাকার কথা অবশ্যই। থাকা উচিত আমার মনে হয়, কারণ আপনি যে বলেছি সবকিছু ইজি আন্ডারস্ট্যান্ডিং অনেক সময় হয় না। আর স্টাডি গ্যাপের ব্যাপারটা অনেক সময় আমরা প্রশ্ন করি, এটা অল্প কিছুদিন গ্যাপ হলে কোনো অসুবিধা হয় না, অনেক দিন গ্যাপ হলেও কোনো অসুবিধা হয় না, কিন্তু হয়তো বা একটু ইফোর্ট বেশি দেওয়া লাগতে পারে। কারণ আমার সাথে আমার একটা কোর্সে একজনকে আমি ক্লাস করতে দেখি, তিনি মাস্টার্স করতেছে কিন্তু তার বয়স অনেক, হ্যাঁ ধরে নিতে পারি মোর দ্যান 40 তো ডেফিনেটলি। তো তিনি আমেরিকান অবশ্য। আবার এরকম অনেক এক্সাম্পল আছে, কেউ তার জব শেষ করে যখন রিটায়ারমেন্ট হয়ে যায় তখনও সে মাস্টার ডিগ্রিতে ভর্তি হওয়ার জন্য চেষ্টা করে বা ভর্তি হয়, এরকম কিছু এক্সাম্পল আছে, তবে এগুলো ভেরি কমন নয়, এটা ঠিক। কাজে যেহেতু আপনার অনেকটা বয়স হয়ে গেছে, তো আপনি যে কমনলি রিসেন্ট স্টুডেন্টদের মতো এত ইজিলি হয়তো বা পাবেন, অনেক সময় এটা নাও হতে পারে, কারণ প্রফেসররা মনে করে যারা অনেক হার্ড ওয়ার্কার তাদের ল্যাবে অনেক কাজ করতে হয়, অনেক সময় শ্রম দিতে হয়। তো এইটা যাদের একটু বেশি এজেড যারা, তাদের অনেক সময় তারা পারবে না এরকম সাসপেক্ট করতে পারে। অথবা আপনার রিসেন্ট যে লাস্ট 10 ইয়ার্স আপনি কি করেছেন, এটা যদি আপনার একেবারেই গবেষণা বা স্টাডি রিলেটেড না হয়, সেক্ষেত্রে অনেক সময় এরা বেশি এটাকে চিন্তা করে। তবে যারা ইউনিভার্সিটির প্রফেসর অথবা কোনো গবেষণা প্রতিষ্ঠানে আছেন অথবা কোনো গবেষণা প্রজেক্টের সাথে আপনি, মেইন প্রফেশন যেটাই হোক, গবেষণা প্রজেক্টের সাথে কোনোভাবে রিলেটেড, অথবা আপনি এটা বলতে পারেন গবেষণার সাথে রিলেটেড না হলেও হয়তোবা যারা একদম অন ফিল্ডে কাজ করেন এগ্রিকালচারে, তারা ক্রপস এর প্রোডাকশন রিলেটেড হতে পারে কোনো অভিজ্ঞতা, জাস্ট ট্রাই টু কানেক্ট দোজ, যে আপনার এটা আপনি যে স্টাডি করতে চাচ্ছেন এর সাথে কোনোভাবে রিলেটেড, এটা দেখাতে পারলে বেটার। যদি তাও না হয়, স্ট্রেট কার্ড আপনি বলবেন যে না, আমি আমার এই প্রফেশনে অনেকদিন থাকছি, আমার কাছে মনে হচ্ছে গবেষণাটাই আমার জন্য খুব ভালো হবে, এই কারণে আমি ফিরতে চাচ্ছি এত বছর পরে। এটাও এরা সাধারণত ওয়েলকাম জানায়, কারণ এরা সবচেয়ে বেশি গুরুত্ব দেয় যে আপনার ইচ্ছাটা কি এবং আপনি এই মুহূর্তে কি ফিল করছেন। কারণ মানুষ পরিবর্তনশীল, আমরা জানি যে দেরিতে মানে অনেকদিন পর পর আমাদের মন মানসিকতা চেঞ্জ হতে পারে, ডেজার্ট চেঞ্জ হতে পারে। তো অ্যাট এ টাইম আপনি কি চাচ্ছেন এই সময়ে, এটা ইম্পর্টেন্ট। আমি আরেকটা জিনিস খেয়াল করেছি এখানে আমেরিকানদের মধ্যে, আমার সাথে আপনার সাথে যে কোনো বিষয়ে তর্কে যাওয়ার টেন্ডেন্সি খুবই কম। কারণ হচ্ছে আপনি একটা বিষয়ে আপনার মতো করে ভাবছেন, তো আপনার পার্সপেক্টিভ থেকে আপনি রাইট। আমি কোনো দ্বিমত পোষণ করলে ওরা অনেক সময় বলে, ও ইউ থিঙ্ক লাইক দিস, ইটস ফাইন। তার মানে ওকে, হতেই পারে। সো আপনার চিন্তা, এটা খুবই পজিটিভ দিক, এদের ভালো লাগে। সো অনেক কিছুই আমাদের জানার বাইরে হলে জাস্ট ইমেইল দেন। আর যে কোনো কনফিউশন তাদেরকে লিখলে, তারা ইউজুয়ালি অ্যাডমিশন রিলেটেড হলে গ্র্যাজুয়েট কোঅর্ডিনেটর রিপ্লাই করে, হয়তো অনেক সময় বেশি সময় লাগে। সো আমরা একটা দুইটাতে রিপ্লাই না পেলে বা আমরা অ্যান্সার না জানতে পারলে এটা নিয়ে খুব বেশি ওরিড হওয়ার কিছু নেই, কারণ আমাদের লিস্ট অফ ইউনিভার্সিটিস অনেক অনেক লম্বা। তো আমরা মুভ করবো আরেকটাতে, তাই না? আর বাই দিস টাইম এটা পেন্ডিং থাক 2-3 দিনের জন্য। আর গ্রুপে লেখেন যারা একই জায়গার আছে। আমি আবারও বলবো, ইউনিভার্সিটি চয়েস খুবই ভালো হবে যদি আমরা যেখানে আছি, যারা সিনিয়ররা বা জুনিয়র যাই বলেন, মানে প্রিভিয়াসরা, আপনার ডিপার্টমেন্টের অথবা ডিপার্টমেন্টের না হোক সাবজেক্টের, এই লিস্টটা সবার আগে কমপ্লিট করেন, ইমেইল করা বা অ্যাপ্লাই করা বা গাইডলাইন গুলো দেখা। তারপরে আপনার র্যাঙ্কিং অনুযায়ী বা আপনার পছন্দ অনুযায়ী আরো ইউনিভার্সিটি তো যাইতেই পারবেন, এটা দিয়ে শুরু করেন। তো আমি ধরে নিচ্ছি কারো মনে হয় কোনো প্রশ্ন নাই, আমি শেষ করব। ও, একটা মেসেজ এসেছে, প্রফেসরকে ইমেইল করতে কি কি বিষয় লিখতে হবে? হ্যাঁ আপু, এটা নিয়ে আমাদের আলাদা একটা সেশনই আছে, এপিসোড 5। ওখানে কি লিখতে হবে, কি রিপ্লাই দিতে হবে, কখন, মানে কোথায় কি লিখতে হবে, বিস্তারিত ওখানে দেখানো হবে ইনশাল্লাহ। ইন দ্যাট কেস আপনি যদি তাতে স্যাটিসফাইড না হন অথবা কোনো কিছু মিসিং মনে হয়, আপনি সেটা তখন প্রশ্ন করবেন, উত্তর পেয়ে যাবেন। ও, পাবলিকেশন বিষয়ে একটা প্রশ্ন মনে হয় আগে করেছিলেন, যে পাবলিকেশন কিভাবে মানে কোন জার্নালগুলোতে চয়েস করবো, ইম্প্যাক্ট ফ্যাক্টর কিভাবে আছে কিনা, এটা কিভাবে দেখবো? আমি খুবই অল্প সময়ে দেখাবো।
আমি চটপট দেখবেন এইখানে অনেক কিছু থেকে আমি অনেক সময় অনেকগুলো লিঙ্কে ঢুকে পড়ি, হ্যাঁ, হঠাৎ হঠাৎ। এইগুলো বুক মার্ক বলে, মোবাইলেও করা যায়, আপনারা অলরেডি জানেন, তারপরে যারা জানেন না, হ্যাঁ, এটা খুবই আপনাদের সময় বাঁচাবে, হেল্প করবে। এক্সেল ফাইল থেকে কপিও করা লাগবে না, এভাবে যদি সাজায় রাখতে পারেন এটা ইজিলি আপনারা খুঁজে পাবেন কিভাবে করতে হয়। তো এটা একটা ওয়েবসাইট। এখানে জার্নালের যদি নাম লেখেন, যেমন আমরা নেচার মাইক্রোবায়োলজি একটা হচ্ছে জার্নালের নাম দেখছিলাম, এই জার্নালটা কেমন আমরা জানতে চাই, এখানে সার্চ করব নেচার মাইক্রোবায়োলজি, এখানে ক্লিক করব, ওটা বিস্তারিত জানা যাবে। আমি আরেকটা ওয়েবসাইটে একই জার্নাল খুঁজতে চাই, এই ওয়েবসাইটটা হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্য এবং ভেরিফাইড ওয়েবসাইট, যেখানে আপনি যদি কোনো জার্নাল খুঁজে পান, মাস্টার জার্নালিস্ট বলে, হ্যাঁ, এটা হলো ভালো জার্নাল গুলোই, একেবারে যাদের ইম্প্যাক্ট ফ্যাক্টর আছে তাদেরই শুধু লিস্ট এখানে পাবেন। এখানে যদি না পান তার মানে বুঝবেন যে ওটা ইম্প্যাক্ট ফ্যাক্টর সম্ভবত নাও থাকতে পারে, থাকলে কত সেটা সেটা আমার মনে হয় খুব বেশি জরুরি না এই এই ক্ষেত্রে। এখানে অ্যাকাউন্ট খুলে লগ ইন করতে হয়, একটু একটু জটিল বিষয়টা। তবে প্রফেসরের প্রোফাইল দেখার জন্য এগুলো ইম্পর্টেন্ট না, তারা অলরেডি ভালো জার্নালে পাবলিকেশন করে। কিন্তু আপনি যদি নিজে পাবলিকেশন করতে চান সেক্ষেত্রে আপনি দেখার চেষ্টা করতে পারেন ইম্প্যাক্ট ফ্যাক্টর 5.53, অথবা আপনি যদি সরি এটা কি ভুল করছি, তো কম হওয়ার কথা না। এনিওয়ে, আরেকটা জিনিস হচ্ছে এখানে এই লিস্টে যদি কোনো, এখানে যদি আপনি না পান, প্রথম যে সার্চ করলাম এখানে যদি না পান, তাহলে আপনি সেটা এখানে সার্চ করবেন। এখানে সার্চ করে যদি এই লিস্টের মধ্যে পান, তাহলে তার ইম্প্যাক্ট ফ্যাক্টর নাও থাকতে পারে, কিন্তু অ্যাটলিস্ট একদম পিরিয়ডারি জার্নাল নয়, হ্যাঁ। এখানে এটাকে বলে স্কোপাস ইন্ডেক্স, এসজিআর, সায়েন্টিফিক জার্নাল র্যাঙ্কিং। তো এটা আমরা চেক করব শুরুতেই পাবলিকেশন করার ক্ষেত্রে। আর ইম্প্যাক্ট ফ্যাক্টর আছে কিনা এটা যাচাই করার জন্য আমরা জাস্ট এখানে যদি সার্চ করি গুগলে, সিম্পলি ইম্প্যাক্ট ফ্যাক্টর লিখে সার্চ করলে তার ইম্প্যাক্ট ফ্যাক্টর দেখাবে। এই যে দেখেন তার ইম্প্যাক্ট ফ্যাক্টর হচ্ছে 22.9। হ্যাঁ, আমি ওটা যেখানে দেখলাম এটা অন্য 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 কোনো কি বলে, অন্য কোনো মেজারমেন্ট হবে হয়তো, সরি। এগুলো বেসিক্যালি জার্নাল সিলেকশন এগুলো স্যাররা করবেন, আপনি যার সাথে কানেক্টেড, যার এক্সপিরিয়েন্স আছে, আপনি তার সাথে থেকে এগুলো শেখার চেষ্টা করবেন। জাস্ট একটা কুয়েরি ছিল আপনাদের, তাই দেখানো। এটা আরেকটা র্যাঙ্কিং, এখানে লিস্টের জার্নাল গুলো ভালো, এই তিনটাই ফলো করলেই আমার মনে হয় ওকে। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, জেরেমি রকের নামটা একটু কপি করে, এটা দেখেন এনআইএইচ অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ, আমেরিকার হেলথ সায়েন্সের সবচেয়ে বড় এবং বিখ্যাত ফান্ডার, আমরা এটা জানি, করোনার সময় নাম শুনেছি। এইখানে লিখে যদি আমরা কোনো সুপারভাইজারের নাম সার্চ করি, জেরেমি রক, কিন্তু তাদের প্রতিষ্ঠানের নাম লেখা আছে, হ্যাঁ, কিন্তু এগুলো অন্য নাম, অন্য নাম। আচ্ছা, হতে পারে ইউনিভার্সিটি অফ আলাবামার একজন পাইছি আমরা, জেরেমি নাম, তার লাস্ট নেম পুরোটা সেম না। তার একটা প্রজেক্টের এটা টাইটেল, হ্যাঁ, আলঝেইমার ডিজিজ থেরাপিউটিক্স নিয়ে কাজ করে। এটা নিয়ে আমরা একটু ভিতরে যাব, বাই দিস টাইম আমরা অন্য কিছু একটু লেখার চেষ্টা করব। সরি, ইকোনমিক্স এখানে থাকবে না, কারণ এটা হেলথ রিলেটেড। নিপা ভাইরাসের নাম আমরা জানি, খেজুরের রস খেয়ে মানুষ মারা যায়। এখানে একটা প্রজেক্টের নাম, কোন ইউনিভার্সিটির প্রফেসর এটা ডিল করে এবং সেই প্রফেসরের নাম কে। এই প্রফেসর নিপা ভাইরাস গবেষণায় ওয়ার্ল্ড এর মধ্যে সবচেয়ে বিখ্যাত। সো এটা হচ্ছে নিপা ভাইরাসের। ওকে, আমরা নিচে যাব, এখানে ডিটেলসে গেলে এই প্রফেসরের নাম, তার প্রজেক্টের ডিটেলস, কত সালে শুরু হয়েছে, 2018 সালে, 20 সালে এই প্রজেক্ট এন্ড হয়েছে, 2 বছর। টোটাল ফান্ডিং কত ছিল, এইখানে যখন আপনি স্টার্ট ডেট এবং ক্লোজ ডেটটা সেম দেখবেন, মানে আপনার রেঞ্জের মধ্যে আছে, তখন আপনি ধরে নেবেন যে তার এই প্রজেক্টটা রানিং আছে। অনেক সময় আপনি প্রফেসরের নাম দিয়ে এখানে সার্চ করতে পারেন, তবে এটা তো এনআইএইচ অর্থাৎ হেলথ রিলেটেড যদি হয় তখনই আপনি এখানে পাবেন।
এটা চলছে 17 থেকে 22, কিন্তু অন্য রিলেটেড যারা, যেমন এগ্রিকালচার বা ভেটেনারি কিছু আরো প্রজেক্ট আছে ইউএস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার থেকে অফার করা, তাদেরও এখানে খুঁজতে পারেন। তবে শুধু না, তাদের ইউএস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার আলাদা ওয়েবসাইটে হয়তো খুঁজতে পারবেন। তো এগুলো হচ্ছে এক্সট্রিম লেভেলের ইনভেস্টিগেশন, এটা আমাদের গ্রাজুয়েট অ্যাডমিশনের জন্য এত বেশি প্রয়োজন নাই, হ্যাঁ। কারণ এখান থেকে খুঁজে বের করা অত সহজ নয়, কারণ এটা হচ্ছে টপ র্যাঙ্কড ফান্ডার। কাজে এই ফান্ডিং আসলে সব প্রফেসর পায় না, এই ধরনের ল্যাব অত বেশি জরুরি না। আর আপনি অন্য ফিল্ডের হলে তো সেটা এখানে পাবেনই না। তবে আপনার ফিল্ডের হয়তো বা স্পেসিফিক এরকম কিছু থাকতে পারে, স্টিল নাও এটা দরকার নেই। যাদের ওয়েবসাইট আছে বা ইউনিভার্সিটির ওয়েবসাইটে লেখা আছে, দ্যাটস ফাইন। আরেকটা জিনিস, প্রফেসর স্টুডেন্ট নিচ্ছে কিনা এটা কিভাবে জানবো? আমরা দেখলাম রকেট ল্যাবে মনে হয় লেখা আছে আপনি স্টুডেন্ট হলে আহ, আপনি এইভাবে আমার সাথে কন্ট্যাক্ট করেন। এছাড়াও কিছু কিছু ল্যাবের ওয়েবসাইটে বড় করে লেখাই থাকবে যে আমি স্টুডেন্ট খুঁজতেছি, আমি এই নিয়ে কাজ করব, আপনারা এইটাতে ই করেন, অ্যাপ্লাই করেন অথবা এই ডকুমেন্ট পাঠান, এরকম হয়। তো এটা আমি দেখাতে পাচ্ছি না, সময় খুব বেশি নাই, কিন্তু এটা আপনারা লেখা পাবেন, হ্যাঁ, লেখা পাবেন। সুতরাং এটা খুঁজতে খুঁজতেই শিখে যাবেন। জাস্ট আমি একজন প্রফেসর ল্যাবে যাচ্ছি, এই যে এটা বেকারের ল্যাব। আপনি এখানে জয়েন ট্যাবের আন্ডারে 100 অপরচুনিটিস লেখা আছে। দেয়ার আর নো 100 অপরচুনিটিস ইন দিস ল্যাব এট দিস টাইম। তার মানে তার ওয়েবসাইটের সিস্টেমই এই, তার অপরচুনিটি থাকলে এখানে লিখে রাখবে, না থাকলে লিখে রাখবে না, লিখে রাখবে না। এই যে গ্রাজুয়েট স্টুডেন্ট নেবে কিনা লেখা আছে, উই আর নট অ্যাকসেপ্টিং নিউ স্টুডেন্ট ইন 2023 অ্যাপ্লিকেশন সাইকেল টু স্টার্ট ফল 2024। তার মানে হচ্ছে ফলের 24, আই মিন নেক্সট ইয়ার ফল আপনারা এখন যেটার জন্য ট্রাই করবেন, এই 24-এর ফল থেকে নতুন স্টুডেন্ট সে নেবে না। সো লিভ দ্যাট। আর যদি নিত তাহলে এখানে লেখা থাকতো যে হ্যাঁ, আই উইল রিক্রুট। এভাবে বোঝা যায়। তবে এটা যদি কেউ লিখে না রাখে তাহলে তো আপনি কিছু করার নাই। বরং এটা লেখা থাকলে খারাপ, কারণ আমি জানলাম, আপনি জানলেন, সবাই জানে যে তারা স্টুডেন্ট নেবে, তো এখানে কম্পিটিশন বেশি হবে। বেসিক্যালি এই প্রফেসরের এখানে লেখা ছিল যে সে হাইলি স্টুডেন্ট খুঁজতেছে, এবং আমি লিখেছিলাম। উনি একটা বিশাল একটা লম্বা লিস্ট আমাকে দিয়েছিল, আহ, যেটা কমপ্লিট করতে হবে, তারপরে সে ইভালুয়েট করে আমাকে জানাবে যে আমাকে সে নিতে চায় কিনা। তো অনেক অ্যাপ্লিকেশন পড়েছিল, আর আমাকে রিপ্লাই করছিল যে না, সে মনে করছে যে আমার চেয়ে বেস্ট, মানে বেটার স্টুডেন্ট সে পাইছে। তো এটা অনেক প্রফেসর রিপ্লাই দেয়। তো এটা থাকা না থাকা ডাজেন্ট ম্যাটার। যারা রানিং প্রফেসর আমরা অলরেডি দেখেছি, তাদের কাছে আমরা অ্যাপ্লাই করবো বা ইমেল করবো। আর সবার শুরুতে অবশ্যই যদি ইমেল করার প্রয়োজন না পড়ে বা সেন্টার অ্যাপ্লিকেশন, সেগুলোতে দরকার নাই। আর প্রফেসর ম্যানেজ আমরা করে ফেলতে না পারলে আপনাকে অ্যাপ্লাই তো করতেই হবে, তখন আপনি সেন্ট্রাল গুলোতেই অ্যাপ্লাই করে যাবেন। যে ক্রাইটেরিয়া গুলো সকালে এবং আজকে বলেছি, এগুলোর উপর ভিত্তি করে আশা করা যায় ইউ ক্যান ফাইন্ড আউট এ সলিউশন, যে হুইচ ইউনিভার্সিটি ইউ হ্যাভ টু অ্যাপ্লাই। তো এইভাবে সবাই চেষ্টা করবেন, আশা করছি কিছু একটা সমাধান পেয়ে যাবেন। আর করে যেতে হবে, আসলে অনেক সময় আমরা কিছু খুঁজে না পাইলেও মুভ অন করতে হবে, আমরা জানি না আমরা কোথায় পাবো। তো আমি আমার পক্ষ থেকে শেষ। যদি আপনাদের স্টিল নাও কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি আজকে শেষ করব। আর পরবর্তীতে আইএলটিএস যারা এখনো দেননি, তাদের জন্য আইএলটিএস নিয়ে একেবারেই বিস্তারিত প্রিপারেশন ম্যাটেরিয়াল সহ খুবই চমৎকার একটা সেশন হবে আগামীকাল সকালে ইনশাল্লাহ। আপনার গ্রুপে দেখতে পাবেন আপডেট, সবাই জয়েন করবেন। লাস্ট কল, এনি কোশ্চেন ফর এনি এন্ড? ওকে, নাই। ধন্যবাদ সবাইকে, আবারও দেখাবো ইনশাল্লাহ কোথাও। এনজয় করেন আর চেষ্টা করে থাকেন। আল্লাহ হাফেজ।